চাকরির সন্ধানে এদিক ওদিক ঘুরতে থাকি। অবশেষে জনবসতি থেকে অনেক দূরে সৌদি আরবের তরুবা নামক জায়গায় একটা পাহাড়ি এলাকায় আমি চাকরির সন্ধান পাই। প্রথম রাতটা আমরা কোনো রকমে কাটাই। আমরা মানে আমি আর আমার বন্ধু অভি। সকালে সব গুছিয়ে কাজ করি, দুজনেই নতুন, তারপরেও গুছিয়ে নেই। পাহাড়ি এলাকা দেখতে যতটা সুন্দর, ঠিক ততটাই ভয়ঙ্কর। আকাশে চাঁদ আর সন্ধ্যার সূর্য ডুবে যাচ্ছে, আলো কমে যাচ্ছে, অন্ধকার নামছে পাহাড়ে। আমরা কাজ শেষ করে ঘরে আসি, আর তখনই প্রথম খটকা লাগে। মরুভূমির এই প্রচণ্ড গরমে ঘর প্রচণ্ড গরম থাকার কথা, কিন্তু এত ঠান্ডা কেন? আমি ততটা পাত্তা দেইনি। খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যাই দুজনে। আমার ঘুম আসছে না বলে বসে বসে ফোন দেখছি। অনেক রাত হয়ে গেছে, বাইরে বাতাস বইছে। হঠাৎ করে ছাগলের ঘর থেকে একটা আওয়াজ আসা শুরু করে। আমি একটু ভয় পেয়ে যাই, কারণ এত রাতে এখানে কারো আসার কথা নয়। আমি ভাবলাম, আচ্ছা, কোনো পশু ওই ছাগলগুলোকে আক্রমণ করেনি তো? অভিকে ডাকতে শুরু করি। আমি উঠে একটা লাঠি আর টর্চ হাতে অভিকে সাথে করে বেরিয়ে যাই। 5-7 কিলোমিটার দূর পর্যন্ত কোনো জনবসতি নেই। আমি ছাগলের ঘরের দরজাটা খুলতেই দেখি, কি দেখি? কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com উইথ রাসেল। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, আশা করছি ভালো লাগবে আপনাদের। আপনারা সবাই জানেন, বাংলাদেশের পরে সবচেয়ে বেশি আমাদের যারা শোনেন তারা হচ্ছেন আমাদের মিডল ইস্টের ভাই বোনেরা, এবং সেখান থেকেই পাওয়া একটি ঘটনা। সেই ঘটনাটি পড়ে শোনাবো, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। ইমাম সাহেব বদলা চায়, জীবনের বদলে জীবন নিয়ে যাবে। এখন আল্লাহ ভরসা। আব্দুল্লাহও তোমাদের সাথে আছে। আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ রক্ষা করবেন। কি ভাবছেন? বুঝতে হলে চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সৌদি আরব থেকে আল মামুন শিশির বলছি। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা আগেই ছিলাম। এই ঘটনা আমি প্রথম পাঠাচ্ছি। আমি আমার পরিচয়, ঠিকানা একটি সমস্যাজনিত কারণে দিতে পারছি না। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনার শুরুর আগে আমি বলি, আমি সৌদি আরব আসার 2 মাস পর থেকে একটা সমস্যার জন্য আমার চাকরিটা চলে যায়। আমি চিন্তায় পড়ে যাই, কারণ বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে টাকা ঋণ করে বিদেশে এসেছি। তাই আমি চাকরির সন্ধানে এদিকে ওদিকে ঘুরতে থাকি। অবশেষে আমি সৌদি আরবের তরুবা নামক জায়গায়, পাহাড়ি এলাকায়, মরুভূমির মাঝে, জনবসতির থেকে অনেক দূরে একটা চাকরির সন্ধান পাই। চাকরিটা হলো, সেখানে ছাগল মরুভূমিতে চড়াতে হয়, দেখাশোনা করতে হয়। ঋণ এবং টাকার অভাবে আমি সেখানেই কাজ নেই। আমার মালিক, মানে আমার সৌদি কফিল, সে আমাকে গাড়ি করে খাবার আর প্রয়োজনীয় জিনিস দিয়ে সেখানে নামিয়ে দিয়ে চলে যান। এখানে বলে রাখা ভালো, সৌদি আরবে কোনো মালিকের অধীনে কাজ করলে তাকে কফিল বলে। আমি এবং আরও একজন, তার নাম অভি, আমরা দুজন। বলে রাখা ভালো, মরুভূমিতে রাতের সময় অনেক গরম পড়ে। আমাদের ছোট একটা ঘর মরুভূমির মাঝে, আর ছোট একটা রুম ছাগলের জন্য। আমি সেখানে গাড়ি থেকে নামার পরেই বুঝতে পেরেছি আমাদের সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। আমরা কোনো রকমে প্রথম রাতটা কাটাই। সকালে সব গুছিয়ে কাজ করি,
দুজনেই নতুন, তবুও সব গুছিয়ে নেই। পাহাড়ি এলাকা দেখতে যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। আকাশের চাঁদ আর সন্ধ্যার সূর্য ডুবে যাচ্ছে, মৃদু মৃদু আলো, সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে আর আলো কমে যাচ্ছে। মনে হচ্ছে পাহাড়ের অন্ধকার আমাদের ঘিরে ধরেছে। আমরা কাজ শেষ করে রাতের বেলায় ঘরে আসি। আমি হাত মুখ ধুয়ে রুমে আসতেই মনে হলো যেন আমাকে ছুঁয়ে কোনো এক ঠান্ডা হাওয়া বের হয়ে গেল। আমার গা শিউরে উঠল। তখনই আমার মনে একটু সন্দেহ হলো, মরুভূমির গরমে রুম গরম থাকার কথা, কিন্তু ঠান্ডা হাওয়া আসলো কোত্থেকে? আমি অত পাত্তা না দিয়ে রুমে চলে এলাম। খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যাই দুজনেই। আমার ঘুম আসছে না বলে বসে বসে ফোন দেখছি। অনেক রাত হয়ে গেছে, বাইরে অনেক বাতাস বইছে। হঠাৎ করেই ছাগলের ঘর থেকে অনেক আওয়াজ আসা শুরু করলো। আমি এই সময় একটু ভয় পেয়ে যাই, কারণ এত রাতে ছাগলের রুম থেকে শব্দ আসার কথা না। কিন্তু ভাবলাম হয়তো কোনো পশু হামলা করেছে ছাগলকে, তাই আমি তাড়াতাড়ি অভিকে ডাকি। শোন, ছাগলের ওখান থেকে অনেক শব্দ আসছে, চল দেখে আসি। অভিও শব্দ শুনে ভয় পেয়ে গেল। আমি উঠে একটা লাঠি আর টর্চ হাতে অভিকে নিয়ে বের হলাম। অনেক রাত, তার মধ্যে 5 থেকে 7 কিলোমিটার দূরত্বে কোনো জনবসতি নেই। ভয়ে ভয়ে আমি ছাগলের রুমের দরজাটা আলতো করে একটু খুলতেই দেখি কালো লম্বা একটা মানুষের মতো মেয়ে নাকি জন্তু বোঝা যাচ্ছে না। ভয়ঙ্কর চোখগুলো একদম কালো বর্ণের। ছাগলের পিঠে কামড় দিয়ে আছে আর ছাগলটি ছটফট করছে। এই দৃশ্য দেখে আমিও অভি এতটা ভয় পাই যে আমি দরজাটা জোরে বাড়ি দিয়ে বন্ধ করে দেই আর দৌড়ে আমাদের রুমে এসে পড়ি। অভি এত ভয় পেয়ে গেছে যে হাত পা নাড়াতে পারছে না। আমিও ঘামছি, কিন্তু শব্দ আসছেই। আর সাহস পাচ্ছি না ওদিকে গিয়ে দেখতে ওইটা কি। ভয়ে আমরা আমাদের রুম লক করে বিছানায় লাঠি নিয়ে লাইট অন করে বসে আছি। কিছু সময় পর অভি ঘুমিয়ে পড়ে। আমি আমার মতো বসেছিলাম লাঠি নিয়ে। কিছুক্ষণ পর পর ছাগলের শব্দ হচ্ছে, কিন্তু দেখার সাহস পাচ্ছি না। সময় যত যাচ্ছে শব্দ বেড়েই যাচ্ছে। কোনো রকমে সকালের আলো ফোঁটার পর আমি আর অভি ছাগলের রুমে এসে দেখি একটি ছাগলের মৃতদেহ, যার মাথা নেই আর শরীরের কিছু অংশ কামড়ে ছিঁড়ে ফেলা হয়েছে, আর 2টা ছাগলের শরীরে ক্ষত। আমরা ব্যাপারটা মালিককে জানাই না, কারণ নতুন কাজ, এর মধ্যে এমন একটা ঘটনা জানলে হয়তো চাকরি থাকবে না। যাই হোক, আমরা নামাজ পড়া শুরু করি। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকি। দিন শেষে সন্ধ্যা নেমে যায়, অন্ধকার ঘনিয়ে আসে পাহাড়ে পাহাড়ে। আমি ছাগলগুলোকে রুমে দিয়ে ভালো করে চারিদিকে লক করি, যাতে কেউ ঢুকতে না পারে। 10-15 দিন কোনো সমস্যা হলো না। একদিন রাতে আমি বাথরুম যাওয়ার জন্য বাইরে আসি। আজ অনেক কষ্ট বলে খুব টায়ার্ড লাগছিল, চোখে অনেক ঘুম। আমাদের বাথরুমটা আমাদের ঘর থেকে একটু দূরে। আস্তে আস্তে চোখ মুছতে মুছতে যেই না বাথরুমের কাছাকাছি আসি, দেখি সেই কালো চুলযুক্ত বিভৎস মুখ, সেই আকৃতি। জিনিসটা আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। চোখগুলো অস্বাভাবিক। কালো বর্ণের একজন মানুষ, নাকি দেহ, হয়তো মানুষ নয়। আমি এই দেখে দৌড়ে রুমে এসে রুম লক করে কাঁথা জড়িয়ে শুয়ে পড়ি। অভিকে আর কিছু বলি না, কারণ ও ভয় পাবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া কালাম পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই। এই ঘটনার পর আমরা আর রাতে বের হই না। হঠাৎ একদিন আমার কাজ শেষ করতে দেরি হয়। আমি মাগরিবের নামাজের জন্য ওযু করে খোলা একটা জায়গায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া শুরু করি। নামাজে যেই না সূরা ফাতিহা শেষ করলাম, পেছন থেকে অনেকগুলো কণ্ঠ একসাথে আমিন বলে উঠল। মনে হচ্ছে আমার সাথে আরো অনেকে নামাজ পড়ছে। ভয় আমার শরীর কাঁপছিল, আমি ঘামছি, হাত পা অবশ হয়ে যাচ্ছে। আমি তাও আল্লাহর নাম নিয়ে সাহস করে নামাজটা শেষ করে পেছনে তাকাতেই দেখি কেউ নেই। আমি ভয়ে আল্লাহ আল্লাহ করতে করতে রুমে ঢুকে তাড়াতাড়ি লক করে দেই। বাইরের ফাঁকা জায়গায় নামাজ পড়া বন্ধ করি। আরো 10-15 দিন কেটে যায়। একদিন রাতে আবার সেই শব্দ ছাগলের ঘর থেকে। আমি আল্লাহর নাম নিতে থাকি আর দোয়া পড়তে থাকি, আল্লাহ বাঁচাও আমাকে, আল্লাহ বাঁচাও আমাদের। তখনই কিছু সময় পর আর্তনাদ শোনা যেতে থাকে। মনে হয় কোনো এক হিংস্র পশু আর্তনাদ করছে, আর বাইরে ঝোড়ো বাতাস বইছে। আমরা আল্লাহ আল্লাহ বলে ডেকে চলেছি, আল্লাহ তুমি ছাড়া এই বিপদে কে বাঁচাবে আমাদের। হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে যায় আর চারদিকে নিস্তব্ধ হয়ে যায়, যেন কোনো বড় ঝড় আসবার প্রতীক্ষা।
আমরা দোয়া কালাম পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি। ফজরের আগে আগে আমার কানে একটি শব্দ ভেসে আসে, ওঠো, নামাজের সময় হয়েছে। এই শুনে আমি লাফ দিয়ে উঠে পড়ি। চিন্তা করি, কে বলল এই কথা? কেউ নেই। তাহলে এটা কি আমার স্বপ্ন? এরপর 1 মাস কেটে যায়, আর কোনো সমস্যা নেই। আমাদের মালিক এসে আমাদের খাবার আর প্রয়োজনীয় কিছু জিনিস দিয়ে চলে যায়। ঘটনা এখানেই শেষ নয়। হঠাৎ একদিন শুরু হয় ভয়ানক এক রাত। 12টা কি 1টা, দরজায় কেউ এসে ডাকছে আর বলছে, তোদের কাউকে ছাড়বো না। আমার সন্তানকে মারলি, আমি কাউকে ছাড়বো না। বাইরে ধস্তাধস্তির আওয়াজ হচ্ছে। কি মনে হচ্ছে বাইরে অনেক ঝড় এসেছে। কি করব দিশেহারা হয়ে আবারও আল্লাহকে ডাকতে থাকি। ঠিক 20 মিনিট পর সব ঠান্ডা হয়ে যায়, যেমন কালবৈশাখী ঝড় আসবার আগের নিস্তব্ধতা। সেই রাতে যেন কোনো এক অজানা শক্তি আমাদের রক্ষা করেছে। রাত পেরিয়ে দিনের আলো ফুটছে, মনে একটু স্বস্তি ফিরে পাচ্ছি। দেখতে দেখতে সকাল হয়ে গেল। আমরা দরজা খুলে বাইরে গিয়ে আশেপাশে দেখলাম ঝড় হলে যেমন উলটপালট হয়ে যায় সবকিছু, সেই অবস্থা। সব পরিষ্কার। আমরা ছাগলগুলিকে নিয়ে কাজে যাই। কাজ শেষ করে আসবার পথে মনে হলো, এমনটা কেন হচ্ছে আমাদের সাথে? অভি আর আমি ভাবতে থাকি। বাসায় আসার পথে 3 কিলোমিটার দূরে আমরা একটা খেজুর বাগান দেখতে পাই। তাড়াতাড়ি কাজ শেষ করে ছাগলগুলোকে খাবার এবং পানি দিয়ে ঘর ভালোভাবে লক করে ওই খেজুর বাগানের দিকে রওনা হই। যাচ্ছি, পথ যেন শেষ হচ্ছে না। তার মধ্যে মরুভূমির এই গরম, 4 বোতল পানি শেষ, তাও পিপাসা মিটছে না। অবশেষে আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছাই। বাগানটা ছিল অনেক বড়। বাগানের আশেপাশে কোনো মানুষ আছে কিনা খুঁজতে থাকি। অবশেষে একজন লোককে দেখতে পাই। ওনাকে ডাকতেই উনি আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমরা কাছে গিয়ে তার পরিচয় জিজ্ঞেস করি। তিনি একজন পাকিস্তানি লোক। তিনি আমাদের জিজ্ঞেস করেন আমরা এখানে কিভাবে এলাম। আমি আর অভি ওনার সাথে ওনার রুমে একটু বিশ্রাম নিলাম এবং সমস্ত ঘটনা খুলে বললাম। পাকিস্তানি ভাইয়ের ভাষ্য মতে তার সাথে 3 জন লোক কাজ করে এই খেজুর বাগানে, আর পাহাড়ি এলাকায় আমরা মাত্র 2 জন কেন, এটাই তার জিজ্ঞাসা। এমনিতেই পাহাড়ি এলাকায় জিনভূতের বাস। তিনি বলেন, তোমরা 2 জন এখানে না থাকলেই ভালো। যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও। জায়গাটা ভালো না, আমরাও চলে যাব। কথা বলতে বলতে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আমরা তাঁদের কাছ থেকে বিদায় নিয়ে আমাদের ঘরের উদ্দেশ্যে রওনা হই। কিছু দূর যেতেই সূর্য পাহাড়ের আড়ালে চলে যায়। অন্ধকার রাস্তায় আমরা 2 জন মরুভূমির মাঝে হাঁটতে থাকি। বাড়ির উদ্দেশ্যে হাঁটছি। আমরা বুঝতে পারছিলাম আমাদের সাথে খারাপ একটা কিছু ঘটতে চলেছে, তাই আমরা তাড়াতাড়ি পা চালাই। আশেপাশে পাহাড়ি পশু পাখির শব্দ। পাহাড়ের ওপরে কোনায় কোনায় অনেকগুলো চোখ যেন জলজল করে আমাদের দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে অভি আর আমি দৌড়াতে থাকি। আমরা দৌড়াই জীবন বাঁচানোর জন্য। সেই লোমহর্ষক মানুষ খেকর দল যেন আমাদের পিছু নিয়েছে। মনে হচ্ছিল আমরা সারা জীবনে আর ফিরতে পারবো না। দিশেহারা হয়ে এদিক ওদিকে দৌড়াই। অবশেষে পাকা রাস্তার পাশে একটা ছোট্ট বিলবোর্ড দেখতে পাই। সেখানে আলো জ্বলছে। আমরা সেখানে গিয়ে বিশ্রাম নেই। বিলবোর্ডের পেছনে একটা সিঁড়ি ছিল। আমরা বিলবোর্ডের ওপরে উঠে যাই, সেখানে গিয়ে বসি। সারা রাত আমরা বসেই থাকি। রাস্তা দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা পর পর একটা করে গাড়ি যাচ্ছে। আনুমানিক প্রায় সকাল 3টার দিকে একটি গাড়ি আমাদের দেখে থামে। আমাদের সেখান থেকে নামতে বলে, কি হয়েছে জানতে চায়। আমরাও তাকে সব ঘটনা খুলে বলি। সে ছিল সৌদি লোক। সে আমাদের কফিলকে কল দিয়ে জানতে চাইলে আমরা তাকে অনেক রিকোয়েস্ট করি কল না দিতে, কারণ আমাদের চাকরি থাকবে না তাহলে। ওই সৌদি লোকটি আমাদের তার সাথে গাড়িতে করে রুম পর্যন্ত পৌঁছে দেয়। আমরা হাত মুখ ধুয়ে ঘরে এসে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আমরা উঠে ছাগলদের খাবার দেই আর কাল রাতের কথা ভাবতে থাকি। কেউই বাড়িতে কল দিয়ে কিছু জানাই না, কারণ অনেক টাকা ঋণ। তার মধ্যে বাড়িতে এইসব খবর শুনলে তারা চিন্তা করবে, চলে আসতে বলবে। তাই কাউকে কিছু না জানিয়ে এর একটি সমাধান খুঁজতে থাকি। এর মধ্যেই মনে পড়ে আমার কাছে আমাদের এলাকার হুজুরের নাম্বার আছে। তার সাথে ভালো সম্পর্ক ছিল। তার নাম্বারটা নিয়ে আমি ইমোতে তাকে কল দেই। কয়েকটা রিং হবার পরেই
তিনি কলটা ধরেন এবং আমি আর অভি সমস্ত ঘটনা তাকে খুলে বলি। তিনি আমাদের কথা শুনে 7 দিন সময় চান আর বলেন হাতে ময়দা আর পেরেক নিয়ে তার সাথে সাথে দোয়াগুলো পড়ে বাড়ির চারপাশে গোল করে রিং বানাতে এবং পেরেকগুলো পুঁতে দিতে। আমরাও তার কথা মতো কাজ করি আর তিনি আমাদের শরীর বন্ধ করার দোয়াটাও শিখিয়ে দেন আর বলেন এই 7 দিন সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে হবে, নামাজ কালাম দোয়া দুরুদ পড়তে হবে, সন্ধ্যার পর ভুলেও বাড়ির বাইরে থাকা যাবে না, বাড়ি থেকে বের হলে শরীর বন্ধ করে বের হতে হবে, রাতে বাইরে যত আওয়াজই হোক না কেন বাইরে যাওয়া যাবে না। আমি আর অভি তার কথা মতো কাজ করি। 1 দিন 2 দিন এমন করতে 7 দিনের মাথায় হুজুর আমাদের কল দেন এবং বলেন, আমি যা বলবো মন দিয়ে শুনো। তোমরা একটি অতি প্রাচীন খারাপ জিনের কবজায় পড়েছ। ও তোমাদের ছাড়বে না। পাহাড়ি জিনেরা অনেক শক্তিশালী হয়। তোমরা এখনো কিভাবে সুরক্ষিত আছো জানো? একটা ভালো জিন তোমাদের রক্ষা করছে এবং যে জিন তোমাদের ক্ষতি করত, ছাগলদের আক্রমণ করত, তাকে সে মেরে ফেলেছে। তাই সেই জিনের মা তোমাদের মারার জন্য চেষ্টা চালাচ্ছে। তোমাদের জন্য ওর বাচ্চাকে মরতে হয়েছে। যে পর্যন্ত না তোমাদের দুজনের মধ্যে একজনকেও মারতে পারছে সেই পর্যন্ত সে শান্ত হবে না। এখন উপায় একটাই, হয় তোমরা ওইখান থেকে বাংলাদেশে চলে আসো, না হয় সেই ভালো জিনকে ডেকে তার কাছে সাহায্য চাও। আমরা বাংলাদেশে যেতে পারবো না, সেটা সম্ভব নয়। তাহলে একটাই উপায়, জিনকে ডেকে সাহায্য চাইতে হবে। কিন্তু কিভাবে? আমার ওস্তাদের সাথে যোগাযোগ করে আমি তোমাদের জানাচ্ছি। 2 দিন পর আমরাও তার অপেক্ষায় থাকলাম। 2 দিন পর হুজুর ওস্তাদকে নিয়ে ভিডিও কলে আমাদের সাথে যোগাযোগ করেন। তিনি আমাদের একটা রিচুয়াল করার কথা বললেন, তিনিও থাকবেন ভিডিও কলে। কিন্তু সমস্যা একটাই, জিন কোনো মাধ্যম ছাড়া আসে না। এখন মাধ্যমটা কে হবে এবং কিভাবে এই রিচুয়াল করা যাবে, এটাই হচ্ছে ঘটনা। অভি সাহস না পাওয়ায় ও মাধ্যম হতে একেবারেই রাজি না। যেই কথা সেই কাজ। হুজুর আমাকে কিছু দোয়া কালাম লিখে পাঠান এবং 1 দিন সময় দেন সবগুলো দোয়া শিখে নেবার জন্য। আমিও যথাসম্ভব শিখে নেই। হুজুরের কথা মতো আমি একটি জায়নামাজ বিছিয়ে দিলাম। 4টা মোমবাতি জায়নামাজের 4 কোণায় রাখলাম। অজু করে নিজের শরীর বন্ধ করে নিলাম। জায়নামাজের ওপরে কিছু আতর ছিটিয়ে দিতে বলেছিলেন ইমাম সাহেব। আমিও তার কথা মতো আতর ছিটিয়ে দিলাম এবং রুমের দরজাটা আলতোভাবে চাপিয়ে রাখতে বললেন। অভিকে ভালো মতো অজু করিয়ে পাক পবিত্র হয়ে জায়নামাজের মাঝখানটায় নামাজের অবস্থায় বসতে বললেন এবং কিছু দোয়া কালাম পড়তে বললেন ইমাম সাহেব। ভিডিও কলে ইমাম সাহেব আমাদের সাথে দোয়া কালাম পড়ছেন। আমিও যথাসম্ভব যথা নিয়মে দোয়া কালাম পড়ছি। কিছুক্ষণ পর সুন্দর একটি সালাম আমার কানে ভেসে আসলো। আমি এবং ইমাম সাহেব সালামের উত্তর দিলাম। ঘরে আসার অনুমতি চাইল কেউ। আমিও তাকে অনুমতি দিলাম। ঘরে সুন্দর একটা আতরের সুগন্ধে ভরে গেল। হঠাৎ করে অভি দোয়া কালাম বন্ধ করে মাথা নিচের দিকে নুইয়ে রাখল। ইমাম সাহেব সাথে সাথে প্রশ্ন করে যাচ্ছেন, আপনার নাম কি? আব্দুল্লাহ। আমরা আপনার কাছে কিছু জানতে চাই। কি সেটা? আমাদের কিছুদিন যাবৎ একটি জিন সম্প্রদায় খুব অত্যাচার করছে। আমরা এখন কি করব? বাঁচান আমাদের। মা জিন তার বাচ্চাদের বদলা নিতে এসেছে। আমার কাছে এত শক্তি নেই যে আমি তাকে আটকাবো। ঘর বন্ধের জন্য সে ভিতরে আসতে পারছে না। আমি তবুও চেষ্টা করে যাচ্ছি আপনাদের বাঁচাতে। তাহলে আর কি কোনো উপায় নেই? আছে। কি উপায়? তিনি একটি খাতা আর কলম চান। তাকে খাতা আর কলম এনে দিলে আরবিতে কিছু একটা লিখতে থাকেন আর বলেন, আল্লাহর ওপর ভরসা রাখলে সব হবে। আমি আছি আপনাদের সাথে। এই বলে উনি বিদায় নিয়ে চলে যান। অভি অজ্ঞান অবস্থায়। অভিকে চোখে মুখে পানি দেবার পর ওর জ্ঞান ফেরে। প্রায় 1 ঘন্টা পর ও স্বাভাবিক হয়। আমি লেখাটির ওপর ছবি তুলে ইমাম সাহেবদের পাঠাই। ইমাম সাহেব লেখাটি পড়ে বলেন, এখানে একটি রিচুয়াল লেখা আছে যার মাধ্যমে মা জিনকে ধোঁকা দেওয়া সম্ভব এবং কিছু দোয়ার নিয়ম লেখা আছে যার মাধ্যমে জিন তোমাদের দেখতে পাবে না। রিচুয়ালটি হচ্ছে মা জিনকে আটকানো সম্ভব নয়, এজন্য তাকে ধোঁকা দিতে হবে। আমাদের ব্যবহার করা কাপড়ের টুকরা, মাথার চুল, শরীরের কিছু রক্ত মৃত কোনো ব্যক্তি বা পশুর ওপর ছিটিয়ে দিতে হবে। আমাদের মাথার চুল ব্যবহার করা কাপড়ের টুকরো মৃত বস্তুর শরীরে পেঁচিয়ে দিতে হবে। সেই মৃত বস্তুটি
বাড়ি থেকে একটু দূরে রেখে আসতে হবে এবং আমাদের অজু গোসল করে শরীর বন্ধ করতে হবে। 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে, কিছু দোয়া পাঠ করতে হবে। নামাজ এবং দোয়ার কারণে মা জিন আমাদের দেখতে পাবে না। এগুলো করার কারণ মা জিন সেই মৃত বস্তুটিকে আমাদের একজন মনে করে আক্রমণ করবে এবং এই কাজটি তাহাজ্জুদের সময় করতে হবে। কিন্তু বড় কথা হচ্ছে আমরা মৃত ব্যক্তি বা পশু কোথায় পাবো? তখনই অভির মনে পড়ে যায় যে 2টো ছাগল সেই জিনটি মেরে ফেলেছিল, সেগুলো আমরা মাটিতে পুঁতে রেখেছিলাম। হুজুরকে সেই কথাটি জানানোর পর হুজুর বলেন, ওইগুলোকে তুলে নিয়ম মতো সব কাজ করো। আমিও আমার কিছু লোক নিয়ে তোমাদের জন্য দোয়া করব। পরদিন নিয়ম মতো আল্লাহর নাম নিয়ে রাত 3টার দিকে সব কাজ শুরু করি। শেষ করতে করতে রাত 3:30 বা 3:33 বেজে যায়। আমরা নামাজ পড়ে দোয়া পড়তে থাকি। ইমাম সাহেব আমাদের সাথে দোয়া পড়তে থাকেন। কিছু সময় পর বাইরে খুব বাজে একটা আওয়াজ হয়। মনে হচ্ছে ঝড় শুরু হয়ে গেছে। চারিদিকে হিংস্র প্রাণীর গর্জন। মনে হচ্ছে ঘরের চাল আমাদের মাথায় ভেঙে পড়বে। এর মধ্যে আমাদের ঘরের দরজা কিছু একটার ধাক্কায় খুলে যায়। অভি অজ্ঞান হয়ে যায়। হুজুর চিৎকার করে দোয়া পড়তে থাকেন। আমি আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকি। কোথাও কি কোনো ভুল করেছি আমরা? সব ওলট পালট হয়ে যাচ্ছে কেন? আমি অভিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি, আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকি। ঘরের বাইরে ধস্তাধস্তির আওয়াজ। কিছুক্ষণ পর সব ঠান্ডা হয়ে যায়, যেন কিছুই হয়নি। আমার কানে একটি আওয়াজ আসে, আমি মরে যাচ্ছি, একজনের জীবন সে নিয়ে যাবেই, আল্লাহু আকবার। এই বলে চারদিকে সবকিছু ঠান্ডা হয়ে যায়। মাজিন আব্দুল্লাহর জীবন নিয়ে চলে যায়। আল্লাহর মখলুক আব্দুল্লাহ নিজের জীবন দিয়ে আমাদের বাঁচিয়ে চলে যায়। এরপর 1 দিন 2 দিন চলে যায়, কোনো সমস্যা হয় না। ঘটনা এখানেই শেষ নয়। এই ঘটনার ঠিক 10 দিন পর রাতের বেলায় আবারও ছাগলের রুম থেকে সেই আওয়াজ শোনা যায়। বুকের ভেতর যেন ভয় কাঁটা দিয়ে ওঠে। কিভাবে সম্ভব? ও কি তাহলে আবারও ফিরে এলো? আমরা ভয় ভরা চোখ নিয়ে একটু একটু করে ছাগলের রুমের দিকে এগোতে থাকি। রুম খুলতেই দেখতে পাই মেয়েদের মতো বড় বড় চুলের একটা প্রাণী বসে আছে। সে রক্ত খাচ্ছে। বস্তুটি ছাগলের শরীর পেঁচিয়ে ধরে রক্ত খাচ্ছে। এই দেখে আমরা দৌড়ে রুমে চলে আসি। এরপর আমরা দেরি করিনি, আমাদের কফিলকে কল দেই, তাকে আসতে বলি, সব ঘটনা খুলে বলি। ওই দিন কোনো রকমে রাতটা কাটিয়ে সকালে আমরা কফিলের কাছে চাকরি করব না বলে জানাই। কফিল সমস্ত ঘটনা শুনে ভুয়া মনে করেন, কিন্তু প্রমাণ হিসেবে আমরা সেই মৃত ছাগলটিকে দেখাই। এরপর তার গাড়িতে করে তায়েফ শহরে চলে আসি একজন পরিচিত লোকের কাছে। এরপর 10-12 দিন কেটে যায় সেখানেই, কিন্তু আর কোনো সমস্যা হয় না। ইমাম সাহেবকে সমস্ত ঘটনা খুলে বলার পর তিনি বলেন, আমাকে 1 মাস সময় দাও। ঠিক 28 দিনের মাথায় ইমাম সাহেব আমাকে কল দেন এবং বিস্ময়কর একটা কথা বলেন, তোমাদের সাথে যেটা হয়েছে সেটা কেউ একজন জেনে শুনে করিয়েছে। কারণ আমি জানতে পেরেছি যে জিনকে আহ্বান করা হয়েছে, জেনে শুনে তাকে ওইখানে আনা হয়েছে, এবং এগুলো কে করেছে সেটাও জানতে পেরেছি। তোমরা একদিন যেই পাকিস্তানি লোকের সাথে খেজুর বাগানে কথা বললে, তারাই এই কাজটি করেছে। কারণ তোমাদের ওইখানে 3টা মিঠা পানির কুয়া আছে এবং তারা চেয়েছিল ওইখান থেকে পানি উঠিয়ে বিক্রি করবে, কিন্তু তোমরা ওইখানে আসায় ওদের ওই জায়গাটি আর দখলে নেওয়া সম্ভব হয়নি। তোমরা চলে আসায় এখন জায়গাটি দখলে নিয়ে ওইখানে পানির ব্যবসা শুরু করেছে বলে ইমাম সাহেব ফোন রেখে দেন। মানুষ কতটা লোভী হলে এই কাজটা করতে পারে, সে বাংলাদেশেরই হোক বা অন্য দেশের। লোভ সমস্ত মানুষকে পাপের পথে ঠেলে দেয়। আমি আর এই বিষয় নিয়ে কাউকে জানাইনি। আমার সাথে সেই ছেলেটি অভি 1 মাস পরেই বাংলাদেশে চলে গেছে। তার কোনো খোঁজ খবর আমার কাছে নেই। আল্লাহ সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। এই সব খারাপ কাজ, লোভ লালসা থেকে বিরত রাখুন। আমি এখন একটি তেলের পাম্পে কর্মরত আছি। লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। এখানে তিনি তার ফোন নাম্বার সবকিছুই দিয়েছেন, কিন্তু আমি সেটা পড়তে পারছি না, কারণ তিনি কোনো একটা কারণে নাম প্রকাশ করতে চান না। ঘটনাটি পড়তে পড়তে আমার একটা পর্যায়ে মনে হয়েছিল, তাহলে কি অভি মারা গিয়েছে? মানে তিনি যেভাবে লিখেছেন তাতে কিন্তু অনেকেরই হয়তো এটা মনে হতে পারে। আমি বলছি যে অভি কিন্তু আসলে মারা যায়নি। ওই যে বলেছিল যে অভির জীবনের বিনিময়ে আমাদের বাঁচিয়ে গেল, সেটা কিন্তু অভির
নিজের দেহ না, বরং তারা জিনকে ধোঁকা দেওয়ার জন্য যে দেহটি প্রস্তুত করেছিল সেটির কথাই উনি এখানে উল্লেখ করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই ঘটনাটি পাঠানোর জন্য। আশা করছি ভবিষ্যতেও আপনি ঘটনা পাঠাবেন। আসলে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে জানতে চাই, সেখানকার ঘটনাগুলো তুলে নিয়ে আসতে চাই। এই যে আপনি কষ্ট করে আমাদের লিখে পাঠালেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বুঝতেই পারছি যে আপনার জীবনটা কিন্তু সহজ নয়। আপনি সারাদিন কাজ করছেন, রাতে ক্লান্ত হয়ে ঘরে ফিরছেন, ঘুমিয়ে পড়তে চাইছেন, কিন্তু বিনিদ্র রাত কাটাচ্ছেন। আবার দেশে ফিরে যাবেন সেই চিন্তা করতে পারছেন না, কারণ আপনি অনেক ঋণ করে মিডল ইস্টে এসেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আপনি যে এই ব্যস্ততার মাঝে, এই কষ্টের মাঝেও আমাদের লিখে পাঠিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন এবং আপনার যত সমস্যা আছে আল্লাহ যেন তা দূর করেন এবং আপনার যা প্রত্যাশা আছে সেই প্রত্যাশা যেন তিনি পূরণ করেন। আমি যারা ভূত.com শুনছেন, আমি আসলে ইমেলটা পড়তে পড়তে আমার এত খারাপ লাগছিল এই ব্যাপারগুলো জেনে এবং বুঝে। এরকম একটা বিরূপ প্রকৃতিতে থাকতেই হবে, কাজ করতেই হবে, এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন আমাদের ঘটনা পাঠিয়েছেন যিনি, তিনি। আমি আপনাদেরকে অনুরোধ করব সবাই অনুগ্রহ করে তার জন্য দোয়া করবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আবারও রাতের আঁধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক কামস অ্যালাইভ। Voot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় লিসেনার্স। আজ মরিয়ম নামের এক নারীর জীবনে ঘটে যাওয়া এক ঘটনা আপনাদের শোনাবো। মরিয়মকে যখন কিছু নির্দিষ্ট মানুষ দেখতেন, তখন তাদের দাবি ছিল তারা নাকি মরিয়মের পেছনে 4টি ভয়ানক ছায়া দেখতে পান। আপনারা হয়তো ভাবছেন এই আধুনিক যুগে ছায়া বা ভৌতিক অবয়ব দেখার দাবিটা কতটা যুক্তিসঙ্গত, কিন্তু বিশ্বাস করুন এই 4টি ভয়ানক ছায়ার কারণে মরিয়ম তার ব্যক্তিগত জীবনে যে পরিস্থিতির শিকার হয়েছেন এবং যা কিছু তাকে সহ্য করতে হয়েছে তা শোনার পর আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। মরিয়ম কুড়িগ্রাম এলাকার বাসিন্দা। তার জীবনটা এক সময় খুব সুন্দর ছিল, সবকিছুই খুব স্বাভাবিক এবং আনন্দের সাথে কাটছিল। 2018 সালে তার বাগদান সম্পন্ন হয়। পাত্র ছিলেন একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। বাগদানের পর ধীরে ধীরে সবকিছু সামনের দিকে এগোতে থাকে, কিন্তু বাগদানের পর থেকে বিয়ে পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে মাঝখানে প্রায় 2 বছর সময় কেটে যায়। শেষমেশ তাদের বিয়ের তারিখ ঠিক হয় এবং 2020 সালের 30 নভেম্বর তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পরেও মরিয়ম জানিয়েছেন যে শুরুর কিছুদিন খুব ভালোভাবেই কেটেছিল, ঠিক যেমনটা নতুন দম্পতির ক্ষেত্রে হওয়া উচিত। কিন্তু বিয়ের আমেজ কাটতে না কাটতেই মাত্র কিছুদিনের মধ্যেই তিনি তার চারপাশে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করতে শুরু করেন। তার স্বামীর স্বভাব বা চরিত্র এমনিতে খারাপ ছিল না, বা বিয়ের আগে এমন কোনো আচরণ তিনি দেখেননি, কিন্তু দেখতে দেখতে অল্প কিছুদিনের মধ্যেই, আসলে বিয়ের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তার স্বামীর সাথে তার বাবার বাড়ির সম্পর্কের অবনতি ঘটতে থাকে। মানে মরিয়মের স্বামীর সাথে মরিয়মের পরিবারের সদস্যদের বনিবনা একদম বন্ধ হয়ে যায়। এই পুরো পরিবর্তনটা ঘটতে মাত্র 1 মাস সময় লেগেছিল। তার জন্য এই বিষয়গুলো মেনে নেওয়া বা মানিয়ে নেওয়া কিছুটা কঠিন ছিল, কিন্তু তার মনে হয়েছিল হয়তো পারিবারিক জীবনে এমনটা হয়েই থাকে, বা নতুন সম্পর্কের শুরুতে একটু আধটু মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে। এই ভেবে পরিবারের সবাই এই বিষয়গুলো একরকম মেনেই নিয়েছিলেন। কিন্তু 1 মাস পর মরিয়মের সাথে যা ঘটে তা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। সত্যি বলতে এই ধরনের ঘটনা খুব কম মানুষই শুনেছেন অথবা দেখেছেন। বিয়ের মাত্র 1 মাস পরেই হঠাৎ করে মরিয়মের পায়ে একটা অদ্ভুত ইনফেকশন দেখা দেয়। আপনারা হয়তো ভাবছেন
পায়ে ইনফেকশন হওয়া তো খুব সাধারণ ব্যাপার, কিন্তু এই ইনফেকশনটা ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। তিনি অনেক ডাক্তার দেখালেন, অনেক নামকরা ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞকে দেখালেন, কিন্তু কোনো ওষুধেই কাজ হচ্ছিল না, কোনোভাবেই কোনো উন্নতি দেখা যাচ্ছিল না। তার পায়ে যে ইনফেকশন হয়েছিল সেটা দেখতে খুব অদ্ভুত আর ভয়ঙ্কর লাগতো। কোনো মানুষ এর আগে এমন দৃশ্য বা এমন কোনো ক্ষত দেখেনি। কিন্তু পরিস্থিতি যে এখান থেকে আরও খারাপের দিকে যাবে তা তখনও কেউ বুঝতে পারেনি। মরিয়মকে চিকিৎসার জন্য সব জায়গায় নিয়ে যাওয়া হয়। ডাক্তারের ফিস, রাশি রাশি ওষুধের খরচ, একের পর এক অ্যাপয়েন্টমেন্টের খরচ, এই করতে করতে তাদের অনেক টাকা বেরিয়ে যাচ্ছিল, কিন্তু কোনোভাবেই তার সঠিক চিকিৎসা বা রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছিল না। আমাদের সমাজে আমরা অনেকেই আছি যাদের জীবনে যদি ছোটোখাটো কোনো সমস্যাও হয় তবে তারা ডাক্তার বা বিজ্ঞানের আগে ওঝা, বৈদ্য বা তান্ত্রিকদের কাছে যাওয়াটা বেশি পছন্দ করেন। কিন্তু মরিয়ম ছিলেন আধুনিক মানসিকতার মানুষ। তিনি বিজ্ঞানকে প্রাধান্য দিয়েছিলেন। তিনি প্রথমে ডাক্তারদের কাছে গিয়েছিলেন, সম্ভাব্য সব ধরনের পরীক্ষা নিরীক্ষাই তিনি করিয়েছিলেন। যা যা করা সম্ভব সবই হলো যাতে পা ঠিক হয়ে যায়, কিন্তু তার পা ঠিক হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দেখতে দেখতে আরও কিছুটা সময় কেটে যায়। তখন পরিস্থিতি অত্যন্ত ভয়ানক হয়ে ওঠে। এই সময়ের মধ্যে হঠাৎ করে তার পায়ের ইনফেকশন বা সংক্রমণ, সেখানে একটা বিশাল বড় দগদগে ঘা হয়ে যায়। আর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ধীরে ধীরে সেই দগদগে ঘায়ের ভেতর থেকে পোকা বের হতে শুরু করে। মরিয়মের সাথে ঠিক এই জঘন্য এবং অবিশ্বাস্য ঘটনাই ঘটেছিল। এটা তার ছেলেবেলার কোনো ক্ষত ছিল না বা ছোটবেলায় কোনো দুর্ঘটনার রেশও ছিল না, যার কারণে এখন শরীর থেকে বিচ্ছিরি সব পোকা বের হবে। তাহলে প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কেন তার সাথে এসব হচ্ছিল? তখন ডাক্তারদের কাছে এই সমস্যার কোনো সমাধান পাওয়া গেল না, এবং কোনোভাবে তাদের মাথায় এই চিন্তা আসে না যে হয়তো তাদের কোনো আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল রাস্তায় হাঁটা উচিত, হয়তোবা বাবা বা তান্ত্রিকের পরামর্শ নেওয়া উচিত। মরিয়মের মা আধ্যাত্মিকভাবে খুবই শক্তিশালী একজন নারী। মানে তিনি নিয়মিত নামাজ কালাম পড়তেন এবং কিছু হালকা পাতলা বিষয় জানতেন, যার মাধ্যমে তিনি নিজেকে বা নিজের পরিবারকে কোনো জিন বা তান্ত্রিকের ক্রিয়া থেকে রক্ষা করতে পারেন, অথবা অন্তত তার ঘরকে সুরক্ষিত রাখতে পারেন। এসব বিষয়ে তার মায়ের বেশ ভালোই জ্ঞান ছিল। এই পরিস্থিতিতে মরিয়ম বুঝতে পেরেছিলেন যে এই বিষয়গুলো আর নিজের মধ্যে চেপে রাখা ঠিক হবে না। তিনি আর দেরি না করে সাথে সাথে তার মাকে ফোন করেন এবং সব কিছু খুলে বলেন। তিনি মাকে জানান বিয়ের পর মাত্র 1 মাস হয়েছে, কিন্তু এখন তার সাথে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটেই চলেছে এবং তার শারীরিক অবস্থা দিন দিন খারাপের থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। যেমনি তার মা এই কথাগুলো জানতে পারেন, তিনি সাথে সাথেই বুঝতে পারেন এর মধ্যে হয়তো অন্য কোনো সমস্যা থাকতে পারে, হয়তো এর পেছনে কোনো অতি প্রাকৃত বা নেতিবাচক শক্তির হাত আছে। এই চিন্তাধারা থেকেই তিনি মরিয়মকে তাদের এক আত্মীয়ের কথা বলেন। সেই আত্মীয় সম্পর্কে মরিয়মের বাবার পরিবারেরই সদস্য ছিলেন, তিনি মরিয়মের চাচা ছিলেন। সেই ভদ্রলোকও আধ্যাত্মিকভাবে অত্যন্ত শক্তিশালী ছিলেন। এছাড়া তিনি তান্ত্রিক ক্রিয়াকলাপ ও মন্ত্রতন্ত্র সম্পর্কেও বেশ ভালো জানতেন। মানে কোনো মানুষের ওপর যদি কোনো খারাপ কিছুর নজর থাকে তবে তার চিকিৎসা করার ক্ষমতা ছিল। আর দেরি না করে মরিয়ম তার মায়ের কাছ থেকে সেই চাচার ফোন নাম্বার নেন এবং কিছুক্ষণ পরেই তার সাথে ফোনে কথা বলেন। তিনি তার চাচাকে নিজের বর্তমান পরিস্থিতির বিবরণ দেন। তিনি সব খুলে বলেন তার সাথে কী সব অদ্ভুত ঘটনা ঘটছে এবং কেউ বুঝতে পারছে না আসলে সমস্যাটা কোথায়। মরিয়ম চাচাকে জানান যে তার নিজেরও মনে হচ্ছে হয়তো কোনো তান্ত্রিক ক্রিয়া বা কোনো জিন তার উপরে ভর করেছে। মরিয়মের চাচা যখন সব কথা শোনেন তিনি তৎক্ষণাৎ বুঝতে পারেন আসলে মরিয়মের সাথে কি ঘটেছে। তিনি মরিয়মকে একটা শব্দ বলেন, বান মারা। তাকে নাকি বিশেষ বান মারা হয়েছে এবং এই বিশেষ বান মারাকে অগ্নিবাণ বলা হয়ে থাকে। তন্ত্রশাস্ত্রে এমনটা বিশ্বাস করা হয় যে যখন তান্ত্রিক
প্রক্রিয়ার মাধ্যমে কোনো মানুষের ওপর এই ধরনের বান মারা হয়, তখন ধীরে ধীরে সেই নেতিবাচক শক্তি আক্রান্ত ব্যক্তির হাড়ের ওপর প্রভাব ফেলতে শুরু করে। ধীরে ধীরে সেই মানুষটির শরীরে প্রচণ্ড দুর্বলতা আসতে শুরু করে এবং শরীরের কিছু অংশ পঙ্গু হয়ে যায় বা বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর সবচেয়ে বড় এবং ভয়ানক যে বিষয়টি এই তান্ত্রিক ক্রিয়ার সাথে জড়িত, তা হলো মরিয়মের শরীর থেকে, মানে তার পা থেকে ধীরে ধীরে পোকা বের হতে শুরু করেছিল। এমনটা মানা হয় এই প্রক্রিয়ায় শরীরে প্রায় 11 থেকে 15টি এমন ঘা হবে যেখান থেকে পোকা বের হতে পারে। এই সময়ের মধ্যে যদি কোনো সমাধান বের করা যায় তবে ভালো, আর যদি ততদিনে কোনো সমাধান না করা যায় তবে এরপর সেই আক্রান্ত অঙ্গটি কেটে ফেলতে হবে, অথবা সেই মানুষটির মৃত্যু পর্যন্ত হতে পারে। এখন মরিয়মও হয়তো ঠিক সেই পরিস্থিতির শেষ সীমানায় দাঁড়িয়েছিলেন। অনেকগুলো পোকাই ইতোমধ্যে তার পা থেকে বেরিয়ে এসেছিল। কোথাও না কোথাও প্রতিটি বিষয় তার চাচার বলা কথার সাথে মিলে যাচ্ছিল। এই পরিস্থিতিতে ফোনেই তার চাচা তাকে কিছু আমল দেন। তিনি তাকে বিশেষ কিছু কাজ করতে বলেন। মরিয়ম তার চাচার পরামর্শ মতো সেই নিয়মগুলো খুব নিষ্ঠার সাথে পালন করতে শুরু করেন। দেখতে দেখতে অল্প কিছুদিনের মধ্যেই তিনি কিছুটা পরিবর্তন বুঝতে পারেন। পরিস্থিতি যে একদমই ঠিক হয়ে গিয়েছিল তা নয়, এমনটা ছিল না যে তার ব্যথা একদম গায়েব হয়ে গিয়েছে, কিন্তু আগের যে অবস্থা কিছুটা ভালো হতে শুরু করেছিল। তবে এই সব কিছুর পরেও মরিয়মের ব্যথা হতো এবং সেটা অসহনীয় পর্যায়ে চলে যেত। তিনি বলেছিলেন যে ব্যথার ধরনটা ছিল অদ্ভুত। কখনো কখনো সেটা সাধারণ ব্যথার মতো মনে হতো, আবার কখনো কখনো মনে হতো যেন তার পায়ের সেই নির্দিষ্ট অংশটা কেউ খুব বাজেভাবে পুড়িয়ে দিচ্ছে। এক তীব্র জ্বালা পোড়া অনুভব করতেন তিনি, যা সহ্য করা ছিল অত্যন্ত কষ্টকর এবং বেদনাদায়ক। এই কারণে যখনই তার সাথে এমন কিছু ঘটত বা ব্যথার তীব্রতা বেড়ে যেত, তিনি সাথে সাথে তার সেই চাচাকে ফোন করতেন। এরপর সেই চাচা ফোন থেকেই কিছু আমল বলে দিতেন। আশ্চর্যজনকভাবে এর কিছুদিন পরেই মরিয়ম সত্যি আরাম পেতেন। এগুলো সব তার চোখের সামনে ঘটা বাস্তব ঘটনা। এর বাইরেও আরও একটি ঘটনা ঘটেছিল যা মরিয়মকে এটা ভাবতে বাধ্য করেছিল যে তার চাচা যা কিছু বলছেন তা কোথাও না কোথাও একদম ধ্রুব সত্য। এই সব কিছুর মধ্যে তার শ্বশুর বাড়িতে, অর্থাৎ তিনি বর্তমানে যেখানে বসবাস করছিলেন, সেখানে প্রায় কিছু ভিন্ন গোষ্ঠীর মানুষ বাস করতেন। তারা খুব ঘন ঘন আসতেন। তাদের মধ্যে একজন দলনেত্রী ছিল যার নাম ছিল তারামন। এই তারামনের সাথে মরিয়মের কথাবার্তা হতো এবং তারামন মরিয়মকে খুব পছন্দও করতেন। একদিন কথায় কথায় মরিয়ম তারামনকে তার পায়ের সমস্যার কথা জানান এবং তার সেই ক্ষতবিক্ষত পা দেখান। তারামন সেই ক্ষত দেখেন, তখন তিনি ঠিক এই কথাই বলেন যা মরিয়মের চাচা বলেছিলেন। পা দেখে তারামন বলেন, যেহেতু বাড়ির বউ খুব ভালো এবং দেখতে খুব সুন্দরী, তাই হিংসা অথবা ঈর্ষা থেকে কেউ তার উপরে বান মেরেছে। আমি আমার তরফ থেকে কিছু করার চেষ্টা করছি। হতে পারে কোনো খারাপ নজরের কারণে এমনটা হয়েছে। আমি চেষ্টা করব যাতে তুমি সুস্থ হয়ে ওঠো, কিন্তু আমি কোনো নিশ্চয়তা দিচ্ছি না। আমি আমার সাধ্যমতো যা করার করব। এরপর তুমি একটা ভালো ঢুকাইয়া করিয়ে নিও। মরিয়ম এই কথাগুলো তার শাশুড়িকে জানিয়েছিলেন, কিন্তু তার শাশুড়ি এই ধরনের জিনিস একদমই বিশ্বাস করতেন না। তিনি সেই মুহূর্তেও একই কথা বললেন, এসব বিশ্বাস করার কোনো মানে হয় না। 2021 সাল শুরু হয়ে যায়। দেখতে দেখতে সেই বছরের অর্ধেক সময় বা 6 মাস পার হয়ে যায়। পরিস্থিতি তখনও অনেকটা একই রকম ছিল। মরিয়ম বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন, কিন্তু কোনো মতে তিনি সেগুলোকে সহ্য করে দিন পার করছিলেন। তার চাচা তাকে নিয়মিত সাহায্য করে যাচ্ছিলেন। দেখতে দেখতে জুন মাস 2021 সাল আসে। তখন মরিয়ম এবং তার স্বামী সন্তান নেয়ার পরিকল্পনা করেন। যে কোনো পরিবারে যখন প্রথম সন্তান আসার খবর আসে, তখন সেটা খুশির বন্যা বইয়ে দেয়। পরিবারের প্রতিটি সদস্য আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। এখানে তার পরিবারে, বিশেষ করে তার স্বামীর সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। ধীরে ধীরে মরিয়ম এবং তার স্বামীর মধ্যে প্রচণ্ড ঝগড়াঝাটি বা অশান্তি শুরু হয়ে যায়। খুব ছোটোখাটো বা তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে লঙ্কা কাণ্ড বেঁধে যেত। শুরুতে এই ঝগড়াগুলো কিছুটা কম ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তা বাড়তে থাকে এবং এক সময় তা
অত্যন্ত ভয়ানক রূপ ধারণ করে। তাদের ঝগড়াগুলো এতটাই হিংস্র বা ভয়ানক হতো যে কোনো সাধারণ মানুষ তা কল্পনাও করতে পারবে না। বাইরের কোনো মানুষ যদি তাদের এই অবস্থা দেখত, তবে তাদের মনে হতো যে এই স্বামী স্ত্রী একে অপরের জন্মান্তরের শত্রু। এই সব কিছুর মধ্যে একদিন মরিয়ম যখন নিজের পক্ষে কথা বলার চেষ্টা করছিলেন, তখন তার স্বামী তাকে মারধর পর্যন্ত করেন। মরিয়ম এই পুরো ঘটনার কথা তার পরিবারকে জানান, কারণ যতক্ষণ পর্যন্ত ঝগড়া মুখের কথা বা তর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে, ততক্ষণ পর্যন্ত সেটাকে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায়। রাগের মাথায় বা তর্কের খাতিরে যে কোনো মানুষই তর্ক করতে পারে, কিন্তু যখনই গায়ে হাত তোলার প্রসঙ্গ আসে, তখন সেটা একটা বড় ধরনের হিংস্রতা হয়ে দাঁড়ায়। আর এরপর কোনো মানুষেরই আর পেছনে ফিরে তাকানো উচিত নয়। মরিয়ম ঠিক তাই করলেন। তিনি তার মাকে সবকিছু খুলে বললেন। তখন মরিয়ম 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এই পরিস্থিতিতে তার মা তাকে শ্বশুর বাড়িতে রাখা নিরাপদ মনে করলেন না এবং তাকে নিজেদের কাছে, অর্থাৎ বাবার বাড়ি বা বাপের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলেন। এখন মরিয়ম তার মায়ের কাছে থাকেন। এখানে আসার পর তার সাথে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে শুরু করলো। ডাক্তাররা তাকে ডেলিভারির জন্য যে সম্ভাব্য ডেট দিয়েছিলেন তা ছিল 2022 সালের ফেব্রুয়ারি মাস। এই পুরো সময়টা তিনি তার মায়ের সাথেই নিজের বাড়িতে থাকছিলেন, কিন্তু এখানে থাকার সময় তিনি এক অদ্ভুত অনুভূতি অনুভব করতে শুরু করলেন। রাতে যখন তিনি ঘুমোতে যেতেন, তখন তার মনে হতো ঘরে অন্য কারো উপস্থিতি আছে। তার মনে হতো যেন চারপাশে কেউ একজন আছে, এমন কেউ যে তাকে বিরক্ত করতে চায় বা তার ক্ষতি করতে চায়। তার মনে হতো সেই অদৃশ্য শক্তিটি চায় না যে তার সন্তান এই পৃথিবীতে আসুক, অথবা সে চায় যে মরিয়ম নিজেই এই পৃথিবী থেকে বিদায় নিক। এই সব কিছুর পাশাপাশি মরিয়ম আরও একটি ভয়ানক বিষয় লক্ষ্য করলেন। তিনি অনুভব করলেন যে তার পেটের ভেতর থাকা বাচ্চাটি নড়াচড়া বন্ধ করে দিচ্ছে। মাঝে মাঝে তার মনে হতো যেন বাচ্চাটার শরীরে কোনো প্রাণী নেই। আর একজন গর্ভবতী মায়ের জন্য এই বিষয়টি কোনোভাবেই স্বাভাবিক বলে গণ্য করা যায় না। এই সব আতঙ্কের কথা তিনি তার মায়ের সাথে শেয়ার করতেন। তার মা কিছু আমল করে সমস্যা সমাধানের চেষ্টা করতেন। এছাড়া মরিয়ম অনেক আওয়াজ শুনতে পেতেন। তিনি যে আওয়াজগুলো শুনতে পেতেন বা যে উপস্থিতি অনুভব করতেন, তার মনে হতো সেগুলো মূলত ঘরের বাইরে বা চারপাশে ঘটছে। ঘরের ভেতর ঢুকে কেউ তাকে সরাসরি বিরক্ত করতে পারছিল না, তবে পেটের বাচ্চার নড়াচড়া বন্ধ হয়ে যাওয়াটা একদমই স্বাভাবিক ছিল না। এই বিষয়টি তাদের সবাইকে খুব ভাবিয়ে তুলেছিল। এর পাশাপাশি মরিয়মের পায়ের সেই পুরনো সমস্যাও তাকে নতুন করে ভোগাতে শুরু করে। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে মরিয়ম। কষ্টগুলো তাকে দিশেহারা করে তোলে। এইসব কষ্টের কথা তিনি তার স্বামীর সাথেও শেয়ার করতে পারছিলেন না। শ্বশুরবাড়ির কারোর সাথে তার যোগাযোগ ছিল না। স্বামী এই দুঃসময়ে তার কোনো খোঁজ খবর নিচ্ছিলেন না। শেষ পর্যন্ত নিজের সুখ দুঃখের কথা তিনি তার মা ছাড়া আর কাকেই বা বলবেন। হঠাৎ করে এক রাতে তার ফেসিয়াল প্যারালাইসিস বা মুখমণ্ডল অবশ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। মানে তার মুখের এক পাশ পুরোপুরি অবশ বা প্যারালাইজড হয়ে যায়। এই সময় সমস্যাগুলো পাহাড় সমান হয়ে দাঁড়িয়েছিল এবং তাদের দুশ্চিন্তার কোনো শেষ ছিল না। আর দেরি না করে তার মা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তার ট্রিটমেন্ট শুরু হয়। এর সাথে মরিয়মের মা চাইছিলেন তার পেটে যে বাচ্চাটি আছে তাকে অপারেশন করে এখনই বের করে নেওয়া হোক, কারণ মরিয়ম এমনিতেই মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিলেন এবং শারীরিকভাবেও তিনি খুব কষ্ট করছিলেন। তার উপর মাঝে মাঝেই তার মনে হতো বাচ্চা নড়াচড়া করছে না। তাই মরিয়মের মা ডাক্তারকে অনুরোধ করেন বাচ্চাটি প্রসব করিয়ে দেওয়ার জন্য। কিন্তু তখনও তার ডেলিভারির তারিখ ছিল ফেব্রুয়ারি মাসে, আর তখন চলছিল ডিসেম্বর মাস। ওই হাসপাতালে একজন ডাক্তার ছিলেন যার নাম ছিল শাহিদা। মরিয়মের মা তাকেই এই অনুরোধ করেছিলেন, কিন্তু ডাক্তার শাহিদা তাদের এই প্রস্তাবে রাজি হননি। তিনি মানা করে দেন। তিনি বলেন বাচ্চার ডেলিভারির জন্য এখনো অনেক সময় বাকি আছে। এত তাড়াতাড়ি ডেলিভারি করানো উচিত হবে না। এতে মা এবং বাচ্চা উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে। কোনো বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। ডাক্তারের পরামর্শ মেনে নিয়ে মরিয়মের মা রাজি হয়ে যান। অল্প কিছুদিনের চিকিৎসাতেই মরিয়মের ফেসিয়াল প্যারালাইসিস কিছুটা ভালো হয়ে যায় এবং তিনি রিকভার করেন। এরপর তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে
বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে আসার পর মোটামুটি স্বাভাবিকভাবে আরও কিছুটা সময় কাটে। প্রায় আধা বা পৌনে 1 মাসের মতো সময় কেটেছে। হঠাৎ একদিন তিনি বুঝতে পারলেন যে তার পেটের বাচ্চাটি নড়াচড়া একদম বন্ধ করে দিয়েছে। এর আগে যা মাঝে মাঝে হতো, এখন তা স্থায়ীভাবে মনে হচ্ছিল। তাকে দ্রুত আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর একটি অত্যন্ত মর্মান্তিক খবর পান তারা। তার পেটের সন্তানটি আর বেঁচে নেই। এই খবরটি ছিল অত্যন্ত হৃদয় বিদারক। এটা তাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিয়েছিল। এই কঠিন সময়ে একজন নারীর তার স্বামীকে সবচেয়ে বেশি প্রয়োজন। তার স্বামী তার পাশে থাকা তো দূরের কথা, তাদের মধ্যে কথাবার্তাও হচ্ছিল না, যার ফলে তিনি তার এই তীব্র শোক কারো সাথে ভাগ করে নিতে পারেননি। জানুয়ারি 9, 2022 সেদিন তার মৃত সন্তান প্রসব করানো হয়। কিন্তু এরপর হাসপাতালে থাকাকালীন তিনি যা দেখলেন তা ছিল আরও ভয়ানক। তিনি তখনও হাসপাতালেই ছিলেন, ঘুমননি, সম্পূর্ণ জেগে, চোখ খোলা। তিনি একদম একা ছিলেন। এক অদ্ভুত গা ছমছমে পরিবেশ ছিল সেই রাতে। হঠাৎ তিনি লক্ষ্য করলেন কালো চাদর পরা 4 জন মহিলা তার কাছে আসলেন। সেই মহিলারা দেখতে অত্যন্ত অদ্ভুত। তারা মরিয়মের কাছে এসে তার বাচ্চাটিকে চাইছিল। তিনি তাদের স্পষ্ট করে কিছু বলার চেষ্টা করছিলেন। সেই মহিলারা তার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। হঠাৎ করেই তারা আবার চলে যেতে শুরু করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ওই 4 জনের মধ্যে একজন মহিলা হঠাৎ করে চোখের পলকে একটি বেড়ালে রূপান্তরিত হয়। মরিয়ম তার নিজের চোখের সামনে অবিশ্বাস্য দৃশ্যটি দেখেছিল। তিনি বুঝতে পারছিলেন না তিনি আসলে সজ্ঞানে আছেন নাকি নেই। এই সব কিছুর পর মরিয়মকে হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু বাড়িতে ফেরার পরেও এই বিষয়গুলো তার পিছু ছাড়ছিল না। এই মহিলাদের দেখতে পাওয়া, তাদের উপস্থিতি অনুভব করা, এসব খুব ঘন ঘন হতে থাকে। এই সব ঘটনার প্রেক্ষিতে যখন মরিয়মের মা তাদের প্রতিবেশীদের সাথে এই বিষয়গুলো শেয়ার করেন, তখন প্রতিবেশীদের মধ্যে কয়েকজন ছিলেন যারা কয়েকজন হুজুর এবং তান্ত্রিককে চিনতেন। তাদের সাথে যোগাযোগ করা হয়। মরিয়মের ব্যবহারের কিছু জিনিস, কাপড় তাদের দিয়ে দেওয়া হয়। যখন তাদের সাথে কথা হয় তখন সেখান থেকে যে ব্যাপারটি বেরিয়ে আসে তা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। তারা জানান মরিয়মকে মেরে ফেলার জন্যই এই বান মারা হয়েছে। তার যে বাচ্চাটি ছিল তাকে এই পৃথিবীতে আসার আগেই মেরে ফেলার জন্য বান মারা হয়েছিল। তন্ত্রশাস্ত্রে এটাকে বলে গর্ভাঘাত। মরিয়মের সাথে এটাই হয়েছিল, আর এই কারণে তার বাচ্চা পৃথিবীতে আসতে পারেনি। কিন্তু এখানেই সবকিছুর শেষ হয়নি। মরিয়মের নিজের ওপরও এই মরণবাণ প্রয়োগ করা হয়েছিল। এই কারণেই তিনি এত শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। এর বাইরেও মরিয়ম আরও একটি তথ্য দিয়েছিলেন। যখন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন তখন তার মা তার সাথে শেয়ার করেছিলেন হাসপাতালে কিছু মানুষ কথা বলা বলি করত। সবাই নয়, কিন্তু কিছু মানুষ বলতো যে ওই মেয়েটার পেছনে সবসময় 4 জন মহিলা দাঁড়িয়ে থাকে, খুব অদ্ভুত ভঙ্গিতে, খুব ভয়ানক লাগে। মরিয়ম এই কথাগুলো বিশ্বাস করতে পেরেছিলেন কারণ তিনি নিজেও খোলা চোখে একই দৃশ্য দেখেছিলেন। এরপর আরও কিছুটা সময় কেটে যায়। মরিয়ম শারীরিকভাবে কিছুটা সুস্থ হয়ে ওঠেন। মরিয়মের সেই চাচা যিনি প্রথম থেকেই তাকে সাহায্য করছিলেন, তিনি তাদের জানান যে মরিয়মের বিয়ের অনুষ্ঠানের পর থেকেই তাকে বান মারার চেষ্টা করা হয়েছিল। হয়তো তারা মরিয়মকেও ঠিকভাবে সেভাবে মারতে চেয়েছিল যেভাবে বাচ্চাটিকে মেরে ফেলা হয়েছে। এরপর মরিয়মকে তার চাচার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু আমল করানো হয়। তারপর থেকে ওই মহিলাগুলোকে দেখার বিষয়টি বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু কোথাও না কোথাও আজও তিনি পুরোপুরি সুস্থ বা সঠিক নেই। কিছু না কিছু সমস্যা তার লেগেই আছে। বেশিরভাগ সমস্যাই তার মনে হয় সেই বান মারার কারণেই হচ্ছে। হয়তো কোনো প্যারানর্মাল ব্যাপার আছে যার জন্য এই সমস্যাগুলো চাইলেও সমাধান করা যাচ্ছিল না। যদিও মরিয়ম এখন তার স্বামীর সাথে থাকতে শুরু করেছেন, কিন্তু পরিস্থিতি কোথাও না কোথাও আজও আগের মতোই রয়ে গেছে। আজও তাদের মধ্যে ঝগড়া, মারামারি, অশান্তি লেগেই থাকে। এর পাশাপাশি মরিয়ম শারীরিকভাবেও এখনও সাফার করেন। সেই অদ্ভুত ছায়াগুলো শ্বশুরবাড়িতে ফিরে যাবার পরেও আবার অনুভব করতে শুরু করেছেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। আমি সিফাত আলম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এই বলেই ঘটনাটি শেষ করেছেন সিফাত আলম। তিনি সংগ্রহ করেছেন এই ঘটনাটি। আর কার ঘটনা সেটা তো আপনারা শুনলেনই প্রথমে। আমরা আশা করব ঘটনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনেছেন। একটু প্রিসাইজ করে লেখা যেত হয়তো, বাট ওকে, আপনারা
যে কোনো মন্তব্যই কমেন্ট সেকশনে লিখতে পারেন। একটা চমৎকার এপিসোড হলো আজকে। অনেকেই হয়তো পছন্দ করেছেন, অনেকে পছন্দ করেননি। আমি শুধুমাত্র এটুকু বলবো, যারা পছন্দ করেছেন যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আপনারা সবাই জানেন ফেব্রুয়ারি মাসে আমরা হতে চাই 2 মিলিয়নের এক বিশাল পরিবার। জানি অনেক কঠিন, তবু চেষ্টা করতে ক্ষতি কি। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে এবার একটা অডিও ক্লিপে যাব এবং এই অডিও ক্লিপটি আমাদের জন্য সংগ্রহ করেছেন সাবিত আলম। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাই। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজকে আমি যে ঘটনাটি আপনাদেরকে বলবো, সেই ঘটনাটি আমাকে বলেছেন তাহের ভাই নামের একজন ভদ্রলোক। ওনার জীবনে কি ঘটেছিল, কিভাবে কি হয়েছিল বা উনি এখন কেমন পর্যায়ে আছেন, সেই জিনিসগুলি নিয়ে এই ঘটনাটা। আমি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব তাহের ভাইয়ের ঘটনায়। তাহের ভাই আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবে নিজের ভাষায় বলার চেষ্টা করছি। তাহের ভাইয়ের গ্রামটা একদম ভারতের বর্ডার ঘেঁষা ছিল। তখনকার মানুষগুলোর জীবন খুব সাদামাটা। দিনের আলোতে কৃষিকাজ, পাহাড় থেকে কাঠ সংগ্রহ, এসব করেই তাদের দিন কাটে। কিন্তু সন্ধ্যা নামের সাথে সাথেই সম্পূর্ণ গ্রামটা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়। ইলেকট্রিসিটি থাকলেও লোডশেডিংয়ের যন্ত্রণায় গ্রামটা প্রায় অন্ধকারে ডুবে থাকে। সেই ঘুটঘুটে অন্ধকারে ঝিঝিপোকার ডাক আর দূরের পাহাড় থেকে ভেসে আসা নাম না জানা পাখির আওয়াজ ছাড়া কিছুই শোনা যায় না। তাহের ভাইয়েরা ছিলেন 5 ভাই বোন। উনি ছিলেন মেজ। ওনার বড় ভাই হ্যারিস সাহেব, সাথে ছোট ভাই ওসমান। এছাড়াও বাকি 2 বোন হিনা এবং নৌমিতা। ওরা তখনও স্কুলের গণ্ডি বেরোয়নি। ওনাদের আব্বা এবং আম্মা দুজনেই ছিলেন বয়সের ভারে একেবারেই নুজ। আব্বা সারা দিন হাড় ভাঙা খাটুনি খেটেছেন সংসারের জন্য। শেষ বয়সে এসে ওনার শরীরটা আর চলতো না। সারাদিন বাড়ির দাওয়ায় বসে থাকতেন, ফ্যাল ফ্যাল করে উঠানের সামনে তাকিয়ে থাকতেন। মাঝে মাঝে হুকও টানতেন। আর সেই ধোয়ার কুণ্ডলের দিকে তাকিয়ে হয়তো নিজের ফেলে আসা যৌবনের দিনগুলোর কথা ভাবতেন। ওনার সেই নীরব উপস্থিতির মাঝে কেমন যেন একটা বিষণ্ণতা ছিল। তাহের ভাইয়ের পরিবারটা ছিল একান্নবর্তী। গ্রামের সেই পুরাতন আমলের মাটির দোতলা বাড়ি, উপরে টিনের চাল, সামনে বিশাল বড় উঠোন, সব মিলিয়ে একটা জমজমাট সংসার ছিল ওনাদের। বড় ভাই হ্যারিস ছিলেন সংসারের মূল উপার্জনক্ষম ব্যক্তি। ওনার স্বভাবটা ছিল মাটির মতো নরম, খুব শান্তশিষ্ট, কম কথা বলা মানুষ। কিন্তু ওনার স্ত্রী মানে তাহের ভাইয়ের বড় ভাবি রাবেয়া বেগমের মেজাজটা ছিল তার উল্টো। তিনি ছিলেন বেশ তেজস্বিনী, রাগী এবং কথায় কথায় রেগে যাওয়ার স্বভাবের। অন্যদিকে তাহের ভাইয়ের স্ত্রী নাজিয়া ভাবি ছিলেন খুবই সাদাসিধে, কিন্তু তার মুখের ভাষাটা ছিল কিছুটা ধারালো। কথায় কথায় খোঁচা দিয়ে কথা বলা বা অন্যের কথার পিঠে পাল্টা কথা বলাটা ছিল ওনার একটা বদ অভ্যাস। আপাত দৃষ্টিতে সুখী মনে হওয়া এই সংসারটার ভেতরে যে একটা অশান্তি বেরিয়ে আসছিল সেটা কেউ বুঝতে পারেনি। দিনটা ছিল ডিসেম্বরের এক হাড় কাঁপানো শীতের সকাল। হালুয়াঘাটের দিকে শীতটা একটু বেশি পড়ে। কুয়াশার চারদিকে এমনভাবে ঢেকেছিল যে 10 হাত দূরের জিনিসও দেখা যাচ্ছিল না।
নাজিয়া ভাবি রান্নাঘরে ব্যস্ত ছিলেন। মাটির চুলায় লাকড়ি ঠেলে উনি সকালের নাস্তা বানাচ্ছিলেন। এক হাতে বটি দিয়ে সবজি কাটছিলেন, অন্য হাতে কড়াইয়ে পরোটা উল্টে দিচ্ছিলেন। রান্নাঘরটা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছিল। আগরবাতির সুগন্ধ, তেলের ঝাঁঝালো গন্ধ মিলেমিশে একাকার। ঠিক এমন সময়ে রাবেয়া ভাবি রান্নাঘরে ঢুকলেন। ওনার চেহারায় ছিল বিরক্তির ছাপ। উনি ঝাঁঝালো গলায় নাজিয়া ভাবিকে বললেন, কাজের হাতটা কি চালানো যায় না একটু? বাচ্চাদের কি স্কুলে পাঠাতে হবে না? এত দেরি করলে কি চলবে? আমার বাচ্চারা কি না খেয়ে স্কুলে যাবে তোমার জন্য? নাজিয়া ভাবি তখন গরমে এবং ধোঁয়ায় ঘেমে নিয়ে একাকার। ওনার নিজের মেজাজটাও খুব বেশি একটা সুবিধের ছিল না। উনি পেছনে না ফিরে উত্তর দিলেন, আমি তো রোজ তাড়াতাড়ি করি ভাবি। তোমার ছেলেমেয়েরা তো আর কোনো রাজা বাদশার বংশধর নয় যে তাদের জন্য আমার ছেলেমেয়েদের থেকে আগে নাস্তা রেডি করতে হবে। আর দেরি তো আমি ইচ্ছা করে করছি না। লাকড়ি ভেজা, আগুন জ্বলছে না, সেটা দেখবে না? শুধু কি হুকুম করতেই পারো নাকি? ব্যাস, এতটুকুই ছিল বারুদে আগুন দেওয়ার মতো ঘটনা। পাহাড়ের চূড়া থেকে ছোট্ট পাথর গড়িয়ে পড়লে যেমন নিচে নামতে নামতে বিশাল ভূমিধসের রূপ নেয়, ঠিক তেমনি এই সামান্য কথা কাটাকাটির মুহূর্তে বিশাল ঝগড়ায় পরিণত হয়ে গেল। দুই জায়ের গলার আওয়াজ চড়তে শুরু করলো। ও ওর বাবার বাড়ি নিয়ে কথা শোনায়, ও এর বংশ নিয়ে কথা শোনায়, মানে চিৎকার চেঁচামেচির মতো একটা অবস্থা। ওনাদের আম্মা রান্নাঘরে এসে থামানোর চেষ্টা করলেন, কিন্তু কোনো কাজ হলো না। রাবেয়া ভাবি রাগে একদম অগ্নিশর্মা হয়ে গেলেন। তিনি দুপুরের দিকে কাঁদতে কাঁদতে নিজের সুটকেস গুছিয়ে বাপের বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তাহের ভাই তখন বাড়িতেই ছিলেন। উনি নাজিয়া ভাবিকে অনেক বোঝালেন। উনি বললেন, নাজিয়া, তোমার কি দরকার ছিল এরকম তর্ক করার? বলো তো, তুমি তো ওনার মেজাজটা জানোই। ভাইজান কিন্তু ঘরের সম্পূর্ণ খরচটাই চালায়। উনি সকাল থেকে রাত পর্যন্ত শহরে হাড় ভাঙা খাটুনি কেটে আমাদের জন্য টাকা পাঠান। আমরা তো ওনার দাওয়াতেই বেঁচে আছি। একটু চুপ করে থাকতে কি ক্ষতি হয়ে যাবে? নাজিয়া ভাবি কোনো উত্তর দিলেন না, চুপ করে রইলেন। কিন্তু ওনার সেই নীরবতার মাঝেও একটা জেদ এবং চাপা ক্ষোভ লুকিয়েছিল। উনি হয়তো বা ভাবছিলেন, গরিব বলে কি ওনাদের কোনো আত্মসম্মান নেই? সন্ধ্যাবেলা হ্যারিস ভাই শহর থেকে ফিরে এলেন। ওনার কাঁধে ছিল অফিসের ব্যাগ, পরনে ছিল ঘামে ভেজা টি শার্ট আর প্যান্ট। সারাদিনের ক্লান্তি ওনার চোখে মুখে স্পষ্ট। বাড়িতে ঢুকতেই যখন শুনলেন এরকম ঝগড়াঝাটি হয়ে গেছে, তখন লোকটা একদম ভেঙে পড়লেন। উনি তাহের ভাই বা নাজিয়া ভাবিকে কটু কথাও বললেন না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে আম্মা জানের কাছে গিয়ে চুপ করে বসে রইলেন। ওনার সেই নীরবতা ছিল হাজারটা অভিযোগের থেকেও ভারী। ভাইজান তাহের ভাইয়ের দিকে তাকিয়ে খুব শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, তাহের, আমি আর এই রোজকার অশান্তি সহ্য করতে পারছি না ভাই। আমার শরীর মন খুবই ক্লান্ত। আমি চাই না তোদের সাথে সম্পর্ক খারাপ হোক, কিন্তু রাবেয়া আর এই বাড়িতে ফিরতেই চাইছে না। সে তো সাফ জানিয়ে দিয়েছে বাসা যদি আলাদা না করা হয় সে ফিরবে না। তাই আমি ভাবছি শহরে গিয়ে একটা বাসা ভাড়া নেব, ওখানেই থাকবো। ভাইয়ের কথা শুনে তাহের ভাইয়ের বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। উনি ভাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন আর বললেন, ভাইজান, আপনি চলে গেলে আমরা কাকে নিয়ে থাকবো? আপনিই তো আমাদের ছাদ, আমাদের ভরসা। এই বুড়ো মা বাবা, ছোট ভাই বোনদের কে দেখবে? ভাইজান তাহের ভাইয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, পাগলামি করিস না, আমি তো আছি। আমি প্রতি মাসের শুরুতে তোদের জন্য টাকা পাঠাবো। তোরা যেন না খেয়ে না থাকিস সেই ব্যবস্থা আমি করব। তুই শুধু আব্বা আম্মার দিকে খেয়াল রাখবি আর মনে সাহস রাখবি। পরের সপ্তাহে হ্যারিস ভাই সত্যি সত্যি চলে গেলেন। উনি যাওয়ার পর বাড়িটা যেন একদম শ্মশানের মতো নিস্তব্ধ। যে বাড়িতে সবসময় হাসি ঠাট্টা এবং মানুষের গলার আওয়াজ থাকতো, সেখানে এখন শুধুই দীর্ঘশ্বাস। আম্মা সারাদিন জায়নামাজ বিছিয়ে তসবি টিপতে থাকেন আর কাঁদতেন। আব্বা আগের চেয়ে বেশি চুপচাপ, ওনার দৃষ্টি যেন আরো শূন্য। সংসারের সম্পূর্ণ ভারটা এসে পড়ল তাহের ভাইয়ের কাঁধে। এতদিন তো ভাইয়ের রোজগারে আয়েশ করে কাটিয়েছেন, কোনোদিন ভাবতে হয়নি চাল কোথা থেকে আসবে, বাজার কি করে দিবে। এখন হঠাৎ করে এত বড় দায়িত্ব ঘাড়ে আসে, উনি যেন দিশেহারা হয়ে পড়লেন। একদিন বিকেলে আব্বা তাহের ভাইকে বললেন, তাহের, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না বাপ। ঘরে চাল নেই, পকেটে টাকা নেই। তুই যদি কোনো চাকরি না পাস তবে গ্রামের মধ্যেই ছোটখাটো কাজ শুরু কর না। যাই হোক, কিছু একটা তো কর। ইজ্জত গেলে যাক, কিন্তু পেট তো চলবে। আব্বার কথাটা তাহের ভাইয়ের মনে ধরল।
উনি ভাবছিলেন টাকা পাবেন কোথায়, ব্যবসা করতে গেলে তো পুঁজি লাগে। উনি আব্বাকে বললেন, আব্বা ব্যবসা যে করব, হাতে তো কানাকড়িও নেই। ওনার আব্বু চুপ করে রইলেন। তাহের ভাই বুঝতে পারলেন ওনার কাছেও কোনো সলিউশন নেই। তাহের ভাই তখন ওনার এক পুরাতন বন্ধুর সাথে কথা বললেন। বন্ধু পরামর্শ দিলেন, দোস্ত তুই শহরে যা, হ্যারিস ভাইয়ের সাথে দেখা কর, কথা বল, উনি হয়তো তোকে কোনো বুদ্ধি দিতে পারবেন। যেই কথা সেই কাজ। তাহের ভাই শহরে গিয়ে হ্যারিস ভাইকে সব বললেন। হ্যারিস ভাই বললেন, তুই দুশ্চিন্তা করিস না, তুই গ্রামে ফিরে যা, দেখ কোনো ছোটখাটো দোকান দেওয়া যায় কিনা, আমি কিছু টাকার ব্যবস্থা করে দেব তোকে। ভাইয়ের কথা শুনে মনে মনে উনি সাহস পেলেন। ফেরার পথে শহরের এক বিশাল বাজারে ওনার চোখ আটকে গেল। দেখলেন কসাইয়ের দোকানে প্রচুর ভিড়। সেখানে সারি সারি খাসি আর মুরগি জবাই করা হচ্ছে। রক্ত, মাংস, পালক আর ক্রেতাদের হইচই, সব মিলিয়ে এক এলাহি কারবার। হঠাৎ ওনার মাথায় একটা আইডিয়া এলো। ওনাদের গ্রামে তো কোনো মুরগির দোকান নেই। মানুষজনকে মুরগি বা মাংস কিনতে হলে অনেকটা পথ পাড়ি দিয়ে গঞ্জে যেতে হয়। উনি যদি গ্রামে একটা মুরগির দোকান দেন তবে তো ব্যবসাটা ভালোই চলবে। উনি বাড়িতে ফিরে আব্বাকে ওনার আইডিয়ার কথা বললেন। ওনার আব্বা বললেন, বুদ্ধিটা খারাপ না, কিন্তু দোকান দেবে কোথায় উনি? ভালো লোকেশন না হলে তো কাস্টমার আসবে না। তাহের ভাই বললেন, ওনাদের পাড়ার মোড়ে যে চাচা মিয়ার দোকানটা ভাঙন অবস্থায় পড়ে আছে, ওই পজিশনটা ভালো, 4 রাস্তার মোড়। উনি চাচার সাথে কথা বলবেন। চাচার সাথে কথা বললে চাচা সব শুনে বললেন, ওকে, দোকানটা তুই নে, মাসে আমাকে 2000 করে ভাড়া দিস, তবে ঘরটার অবস্থা ভালো না, তোকেই মেরামত করতে হবে। তাহের ভাই রাজি হয়ে গেলেন। পরের 2 দিন ধরে উনি ওনার ছোট ভাই উসমান মিলে দোকানটা পরিষ্কার করলেন। দোকানটা ছিল অনেক পুরাতন, টিনের চালগুলো জং ধরে গেছে, মাটির ফ্লোরে ইঁদুরের গর্ত। দোকানের ফ্লোরে জমে থাকা বছরের পর বছরের পুরাতন ধুলোবালি উনি পরিষ্কার করলেন। দেয়ালের ঝুল ঝাড়লেন, একটা পুরাতন টেবিল এবং 2টো প্লাস্টিকের চেয়ার জোগাড় করলেন। দোকানের জন্য নতুন সাইনবোর্ড বানালেন, বিসমিল্লাহ পোল্ট্রি হাউস। ইলেকট্রিশিয়ান ডেকে লাইট আর ফ্যানের ব্যবস্থা করলেন। গ্রামের দিকে লোডশেডিং বেশি হয়, তাই ভালো একটা মানের চার্জার লাইটও কিনলেন। এরপর উনি শহরে আবার চলে গেলেন। ভাইকে কিছু টাকা পয়সা দিলেন। সেই টাকা দিয়ে উনি প্রথম ধাপে 20টা মুরগি কিনলেন। মুরগিগুলো খাঁচায় ভরে যখন ভ্যানে করে গ্রামে নিয়ে আসলেন, তখন মনের ভেতর একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। উনি ভাবলেন, হয়তো আল্লাহ এবার মুখ তুলে চেয়েছে। উনি দোকান চালু করলেন। প্রথম দিন খুব একটা কাস্টমার এলো না। উনি সারাদিন দোকানের চেয়ারে বসে মাছি তাড়ালেন। গ্রামের মানুষ নতুন দোকান দেখে উকিঝুঁকি মারলো, কিন্তু কেউ কিছু কিনলো না। দ্বিতীয় দিন একই অবস্থা। মনের ভেতরে একটু টেনশন হতে লাগলো। উনি ভাবলেন, ভুল করলেন না তো? কিন্তু 3rd দিন থেকে বিকেলে একটা বাচ্চা এসে বলল, ভাই, আম্মা বলছে আধা কেজি মুরগি দিতে। তাহের ভাইয়ের মুখে হাসি ফুটল। সেই যে শুরু। তারপর আস্তে আস্তে দোকানের বিক্রি বাড়তে লাগলো। উনি শহর থেকে মুরগি এনে গ্রামে বিক্রি করতেন। লাভের টাকা দিয়ে বাড়ির জন্য বাজার করতেন, বাচ্চাদের জন্য নানান চকলেট খেলনা কিনতেন। আম্মা বেশ খুশি, আব্বা দূর থেকে দেখে মিটমিট করে হাসতেন। তাহের ভাইয়ের মনে হতো, যাক বাবা, আল্লাহ এবার মুখ তুলে তাকিয়েছেন। কিন্তু উনি ঘৃণাক্ষরও টের পাননি। ওনার এই সুখের দিন খুব শীঘ্রই শেষ হতে চলেছে। এক অশুভ ছায়া ওনার এবং ওনার পরিবারের দিকে ধেয়ে আসছে। প্রিয় লিসেনার্স, এতক্ষণ এত কিছু বললাম কারণ হচ্ছে পরবর্তীতে যেই ঘটনাগুলো আপনারা শুনতে পারবেন, যদি আগের কথাগুলো না বলতাম তাহলে অবশ্যই রিলিভেন্স খুঁজে পাবেন না। দ্যাটস ওয়াই অনেক কথাই বলে ফেললাম। এবার চলুন আসল দিকে যাওয়া যাক। দোকানটা যে জায়গায় ছিল তার ভৌগোলিক অবস্থানটা একটু অদ্ভুত। দোকানের ঠিক পেছনের দিকেই ছিল বিশাল একটা বাঁশঝাড়, আর বাঁশঝাড়ের ওপাশেই ছিল গ্রামের পুরাতন কবরস্থান। দিনের বেলা জায়গাটা সাধারণ মনে হলেও রাত নামলে ওখানকার বাতাস কেমন যেন হয়ে যেত। বাতাসের ভেতর দিয়ে বাতাস, বাঁশঝাড়ের ভেতর দিয়ে বাতাস, শাঁ শাঁ শব্দ মনে হতো কেউ যেন দীর্ঘশ্বাস ফেলছে। গ্রামের মুরব্বীরা বলতেন ওই কবরস্থানের সীমানায় নাকি সন্ধ্যের পরে যাওয়া নিষেধ। কিন্তু তাহের ভাই এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করতেন না। ব্যবসার খাতিরে ওনাকে অনেক রাত পর্যন্ত দোকান খোলা রাখতে হতো। সেদিন ছিল বৃহস্পতিবার। রাত তখন প্রায় 10টা বাজবে। গ্রামের দিকে রাত 10টা মানে অনেক রাত, শহরের মতো নয়। রাস্তাঘাট একেবারেই ফাঁকা। কুয়াশায় ল্যাম্পপোস্টের আলোগুলো কেমন যেন ঘোলাটে হয়ে আসছিল। তাহের ভাই দোকানে বসে সারাদিন হিসেব নিকেশ করছিলেন। ক্যাশ বক্সে টাকাগুলো গুছিয়ে রাখলেন। হঠাৎ দোকানের সামনে একটা ছায়া এসে দাঁড়ালো। উনি মুখ তুলে তাকালেন, দেখলেন একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটার বয়স খুব বেশি না, আবার কমও না।
30-35-এর মতো হবে। তার পরনে ছিল ছাই কালারের একটা লম্বা পাঞ্জাবি এবং পায়জামা। গায়ের রং ছিল ফর্সা, কিন্তু সেটা স্বাভাবিক ফর্সা নয়, যেন রক্ত শূন্য, বহুদিন ধরে রোদের মুখ দেখেনি। লোকটার মুখে কোনো ভাবলেশ ছিল না, না কোনো হাসি, না কোনো রাগ। সে শুধু এক দৃষ্টিতে তাহের ভাইয়ের দিকে তাকিয়েছিল, আর সেই চাউনি দেখে ওনার শরীরের লোম যেন দাঁড়িয়ে গেল। চোখের পাতাগুলো একটুও নড়ছিল না। তাহের ভাই আমতা আমতা করে জিজ্ঞেস করলেন, ভাইজান, কিছু লাগবে কি? লোকটা কোনো কথা বলল না, শুধু হাত ইশারা করলো যে তার 1 কেজি মুরগি চাই। তাহের ভাই অদ্ভুত এক ঘোরের মধ্যে পড়ে গেলেন। ওনার মনে হলো উনি যেন নিজের ইচ্ছায় লড়ছেন না, কেউ ওনাকে কাজ করিয়ে নিচ্ছেন। কোনো কথা না বলে উনি খাঁচা থেকে একটা মুরগি বের করলেন, বটি দিয়ে মুরগিটা জবাই করলেন, চামড়া ছিঁড়লেন, পিস করলেন, তারপর পাল্লায় মেপে পলিথিনের প্যাকেটটা ভরে তাকে দিয়ে দিলেন। লোকটা পকেট থেকে তাকে বের করে ওনার টেবিলে রাখলেন। নোটটা ছিল একদম নতুন, করকরে এবং অদ্ভুত ঠান্ডা। হাতটা টাকাতে পড়তেই তাহের ভাইয়ের মনে হলো উনি কোনো বরফের টুকরো ধরেছেন। তারপর প্যাকেটটা হাতে নিয়ে লোকটা সোজা উল্টো দিকে হাঁটতে শুরু করলো। তাহের ভাই অবাক হয়ে তাকিয়ে রইলেন, কারণ ওদিকে তো কারো কোনো বাড়িঘর নেই, ওদিকে তো শুধু পাঁশ ঝাড়, জঙ্গল এবং পুরাতন কবরস্থান। ওটা তো গ্রামের শেষ সীমানা, ওখান থেকে তো কোনো রাস্তাও নেই। লোকটা কি পাগল, নাকি পথ ভুল করেছে? উনি তাকে ডাকার কথা ভাবলেন। এ ভাই, কোথায় যাচ্ছেন? ওদিকে ওদিকে তো কোনো রাস্তা নেই। কিন্তু কেন জানি ওনার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। মনে হলো কেউ যেন ওনার গলা চেপে ধরে আছে। উনি দেখলেন লোকটা কুয়াশার মধ্যে হাঁটতে হাঁটতে বারঝাড়ের অন্ধকারে মিলিয়ে গেল। তাহের ভাইয়ের বুকের ভেতরটা ধক করে উঠল। উনি তাড়াতাড়ি দোকানের শাটার নামিয়ে তালা মেরে দিলেন। আয়াতুল কুরসি পড়তে পড়তে বাড়ি ফিরলেন। ফেরার পথে ওনার মনে হলো কেউ যেন ওনার পিছু নিয়েছে, কিন্তু পেছনে তাকালে কাউকে দেখতে পাচ্ছিলেন না, শুধু শুকনো পাতার মচমচ শব্দ। পরের দিন খুব সকালে তাহের ভাই দোকানে গেলেন। ভোরের আলো তখন ভালো করে ফোটেনি। উনি শাটারের তালা খুললেন, ভেতরে ঢুকে লাইট জ্বালালেন, আর লাইট জ্বালানোর সাথে সাথে ওনার চোখ যেন কপালে। উনি দেখলেন গতকাল রাতে উনি যে মুরগিটা প্যাকেট করে ওই লোকটাকে দিয়েছিলেন, সেই প্যাকেটটা ওনার দোকানের টেবিলের ঠিক মাঝখানে রাখা। উনি নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। দৌড়ে গিয়ে প্যাকেটটা ধরলেন, হাতের স্পর্শে বুঝলেন মাংসটা একদম তাজা, এমনকি রক্তগুলো জমাট বাঁধেনি, লাইক এই মাত্র জবাই করা হয়েছে। বাট এটা কিভাবে সম্ভব? উনি তো নিজের হাতে দোকান বন্ধ করেছেন, তালা মেরেছেন, চাবি তো ওনার বালিশের নিচেই থাকে। সারা রাত দোকানের শাটার বা ভেন্টিলেটর ভাঙার কোনো উপায় নেই, বা ভাঙেও নি কে? তাহলে এই প্যাকেট দোকানের ভেতরে কিভাবে এলো? ওনার হাত পা কাঁপতে শুরু করলো। এটা নিশ্চয়ই কোনো মানুষের কাজ নয়, কোনো চুরি না, উল্টো কোনো কিছু কেউ রেখে গেছে। নাকি এটা ওনার মনের ভুল? উনি কি রাতে স্বপ্ন দেখেছিলেন? কিন্তু টেবিলের উপরে রাখা সেই ঠান্ডা টাকাগুলো তো সত্যিই ছিল। মনের ভেতরে হাজারটা প্রশ্ন করতে লাগলো। উনি ভয়ে ভয়ে প্যাকেটটা একটা ডাস্টবিনে ফেলে দিলেন। তারপর দোকানটা ভালো করে ধুয়ে মুছলেন, আগরবাতি জ্বালালেন, মনে মনে দোয়া ইউনুস পড়তে লাগলেন। ভাবলেন হয়তো বা মনের ভুল, কাউকে কিছুই বললেন না উনি, পাছে সবাই ভয় পেয়ে যদি আবার হাসাহাসি করে। সেদিন দুপুরে ওসমান দোকানে এলো। ওসমান তাহের ভাইয়ের ছোট ভাই, ইন্টারমিডিয়েট 2nd ইয়ারে পড়ে তখন, খুব মেধাবী স্টুডেন্ট, সারাদিন বইয়ের পোকা হয়ে থাকে। ওর হাতে কলেজের কিছু ফাইল এবং বই ছিল। ও দোকানে এসে একটা টুলের উপরে বসলো। তাহের ভাই জিজ্ঞেস করলেন, কিরে ভাই, কলেজ থেকে ফিরলি বুঝি? ওসমান অন্যমনস্কভাবে মাথা নেড়ে বলল, ভাইয়া, আম্মা বলেছে ফেরার পথে চাল আর ডাল নিয়ে যেতে। তাহের ভাই বললেন, ওকে, আমি প্যাকেট করে রাখছি। ওসমানের মুখটা খুব শুকনো দেখাচ্ছিল, চোখের নিচে কালি দাগ, যেন কতদিন ঘুমায়নি। তাহের ভাই জিজ্ঞেস করলেন, কিরে, শরীর খারাপ নাকি? চোখ মুখের এটা কি অবস্থা বানাইছস? অসুখ বিসুখ করলো নাকি? ওসমান একটু ইতস্তত করে বলল, ভাইয়া, গত কয়েকদিন ধরে আমি ঠিকমতো ঘুমাতে পারছি না, আমার খুব বাজে স্বপ্ন আসছে। তাহের ভাই মুরগি কাটতে কাটতে জিজ্ঞাসা করলেন, কি স্বপ্ন বলতো? ওসমান বলল, আমি দেখি একটা লোক আমার বুকের উপরে বসে আছে,
লোকটার পরনে কালো পোশাক, চোখগুলো কেমন যেন লাল। সে আমার দিকে তাকিয়ে অনবরত হাসে, কিন্তু কোনো শব্দ হয় না। আমার দম বন্ধ হয়ে আসে ভাইয়া। আমি নড়তেও পারি না, চিৎকার করতে চাইলেও গলা দিয়ে আমার আওয়াজই বের হয় না। মনে হয় আমার বুকের উপরে হাড়গোড় ভেঙে যাবে, এমন ওজন। ওসমানের কথা শুনে তাহের ভাই চমকে উঠলেন। ওনার হাতে থাকা বটিটা থেমে গেল। গতকাল রাতে সেই লোকটার কথা ওনার মনে পড়ে গেল, কিন্তু উনি তো ওসমানকে ভয় পেতে দিলেন না। নিজেকে সামনে নিয়ে বললেন, ধুর বোকা, এগুলো কোনো জিনিস নাকি? বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিস হতে পারে। তুই বেশি রাত জেগে পড়াশোনা করিস, তাই তোর ব্রেনে স্ট্রেস পড়ছে। ডোন্ট টেক এনি স্ট্রেস, জাস্ট রিল্যাক্স, এভরিথিং উইল বি ফাইন। আজকে আমি তোর সাথে ঘুমাবো, ওকে? কিন্তু তাহের ভাই এই কথাগুলো বলার পরেও ওনার নিজের মনটাই কু ডাকছিল। সেই রাত থেকে ওনার সাথে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাতে যখন উনি ঘুমাতে যেতেন, মনে হতো টিনের চালে কেউ ধূপধাপ করে হাঁটছে, খসখস শব্দ, যেন কেউ খুব সাবধানে পা ফেলছে। কখনো মনে হতো ঘরের কোণে অন্ধকারের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে। টর্চ জ্বেলে দেখলে কিচ্ছু দেখা যেত না। মাঝে মাঝে নাকে পোড়া মাংসের গন্ধ আসতো, আবার কখনো পচা ফুলের গন্ধ। উনি কাউকে কিচ্ছু বলতে পারছিলেন না, পাছে সবাই যদি ভয় পায়। নাজিয়া ভাবিকে শুধু বলতেন, হয়তো বা ইঁদুর বা বিড়াল হবে, বাড়িটা তো পুরনো, আমি আসলে বুঝতে পারছি না। এভাবে একটা সপ্তাহ কেটে গেল। এর মধ্যে কোনো আহামরি ঝামেলা হয়নি। তাহের ভাইও ভাবলেন হয়তো বা সেই রাতের ঘটনাটা ওনার মনের ভুলই ছিল, বা কাকতালীয় কিছু একটা। হয়তো কেউ মজা করার জন্য প্যাকেটটা রেখে গিয়েছিল। কিন্তু ওনার ধারণাটা ছিল ভুল। ওই অশুভ শক্তি শুধু সময়ের অপেক্ষা করছিল, সেই শিকারকে আশ্বস্ত করে ফাঁদে ফেলছিল। সেদিন ছিল আরেক বৃহস্পতিবার। দোকানে খুব ভিড়। অনেকগুলো বিয়ের অর্ডারের মাল রেডি করতে হবে। সারাদিন মুরগি কাটতে কাটতে ওনার হাত ব্যথা হয়ে গিয়েছিল। রাত তখন প্রায় 9:30। কুয়াশা সেদিন একটু বেশিই ছিল। দোকানের বাইরে রাস্তাটা ঝাপসা। উনি দোকান গোছাচ্ছিলেন। এমন সময়ে ওনার মোবাইলে আম্মার কল এলো। আম্মা বললেন, তাহের বাবা, তাড়াতাড়ি বাসায় আয়, তোর আব্বার শরীরটা বেশি ভালো না, বুক বলে ব্যথা করতেছে। তাহের ভাই চিন্তিত হয়ে বললেন, আমি এক্ষুনি আসতেছি আম্মা, দোকান বন্ধ করেই আসতেছি। ওসমানের কাছে ওষুধ আছে, খাওয়াইতে বলো। উনি ফোনটা পকেটে রেখে শার্টের হাতা গুটিয়ে কাজ করছিলেন। হঠাৎ উনি ফিল করলেন দোকানের পরিবেশটা কেমন যেন ভারী। বাতাসের শব্দ যেন থেমে গেছে। একটু আগে দূরে যে কুকুরগুলো ডাকছিল সেগুলো চুপচাপ। একটা পিন ড্রপ সাইলেন্স, যেন প্রকৃতি নিজেই দম বন্ধ করে কোনো কিছুর অপেক্ষা করছে। তাহের ভাইয়ের সিক্স সেন্স ওনাকে বিপদের সংকেত দিতে লাগলো। মনে হলো উনি একা নন। উনি খুব ধীরে ধীরে মুখ তুলে তাকালেন। আবার দেখলেন সেই লোকটা আজকে আবার এসেছে। সেই একই চেহারা, একই ছাই রঙের পাঞ্জাবি, একটা হিম শীতল চাহনি। এবার সে দোকানের বাহিরে নয়, একদম দোকানের গেট দিয়ে ভেতরে ঢুকে দাঁড়িয়ে আছে। তাহের ভাইয়ের হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে গেল, গলার ভেতরটা শুকিয়ে গেল। উনি আমতা আমতা করে বললেন, ভাই, দোকান তো বন্ধ করে ফেলেছি, এখন তো কিছু বিক্রি করব না, আমার আব্বাও অসুস্থ, আমাকে যেতে হবে। লোকটা কোনো কথা বলল না। সে তাহের ভাইয়ের দিকে এক পা করে এগোতে লাগলো। দোকানের টিউবলাইটের আলোয় তার ছায়াটা যেন অদ্ভুত লাগছিল। তার চোখগুলো এবার আর স্বাভাবিক ছিলই না। তাহের ভাই লক্ষ্য করলেন ওনার চোখের মণিগুলো স্থির, কোনো পলক পড়ছে না। সব থেকে ভয়ানক ব্যাপার হলো তার পা যেন মনে হচ্ছে মাটির সাথে লেগে নেই। উনি হয়তো বা ভাসছে। আমি আগেই বলেছি, এটা কোনো ধরনের দর্শন মানব ছিল না, কিন্তু তার এই সাধারণ চেহারার মধ্যেই এমন কিছু অস্বাভাবিক জিনিস ছিল যা কোনো সুস্থ মানুষের পক্ষে নেওয়া সম্ভব নয়। তাহের ভাই ভয়ে পিছিয়ে গেলেন। ওনার হাত দিয়ে লাগলো টেবিলের উপরে বড় ছুরিটাতে। উনি সেটা শক্ত করে ধরলেন। উনি যদিও জানতেন এতে কোনো কাজ হবে না। লোকটা এবার মুখ খুলল, কিন্তু তার গলা দিয়ে কোনো মানুষের আওয়াজ বের হলো না। মনে হলো কোনো গভীর কয়েকটা ভয়েসে কথা বলা একটা সাউন্ড। একসাথে অনেকগুলো মানুষ ফিস ফিস করে বাতাসের শাঁ শাঁ শব্দে মিলেমিশে কথা বলছে। সে বলল, আমার জিনিস আমাকে দে, তুই আমার আমানতের খেয়ানত করেছিস। তাহের ভাই কাঁপতে কাঁপতে বললেন, কি জিনিস ভাই? আমি তো কিচ্ছু জানি না,
আমি আপনার মাংস ফেলে দিয়েছি কারণ আমি ভয় পেয়েছিলাম, আমাকে মাফ করে দেন। লোকটা বলল, তুই জানিস তুই জেনে শুনে ভুল করেছিস, তোর কিন্তু সময় শেষ। হঠাৎ করে দোকানের লাইটটা দপ করে নিভে গেল। ইট ওয়াজ নট লোডশেডিং, কারণ রাস্তার ল্যাম্পপোস্টগুলো তখনও চলছে। দোকানটা সম্পূর্ণ অন্ধকার হলো না, এক অদ্ভুতীয় নীলচে আলোয় ভরে গেল চারপাশ। মনে হচ্ছিল চাঁদের আলো যেন দোকানের টিন ফুটো করে ঘরের ভেতরে ঢুকছে, কিন্তু সে আলোর রং ছিল মরা মানুষের চামড়ার মতো ফ্যাকাশে। তাহের ভাই দেখলেন লোকটার শরীরটা কেমন যেন হয়ে গেল, তার অবয়বটা ধোঁয়াশার মতো। সে মানুষটা ধীরে ধীরে কেমন যেন ছায়ার মতো পরিণত হলো, তার হাতগুলো কেমন যেন লাগছিল রাবারের মতো, আর সেই লম্বা হাত সে বাড়িয়ে তাহের ভাইয়ের দিকে দিতে লাগছিল বলে মনে হলো। তাহের ভাই আমাকে বলেছেন যে এই জিনিসগুলি তার কল্পনা হতে পারে, কারণ নর্মালি ওনার হাতের শেপের কোনো পরিবর্তন হয়নি। ইট ওয়াজ জাস্ট হিজ ইনটিউশন অর হ্যালুসিনেশন। তবে ওই লোকটাকে উনি দেখেছিলেন। তাহের ভাই চিৎকার করতে চাইলেন, বাঁচাও আমাকে, কে আছো এখানে? কিন্তু ওনার ভোকাল কর্ড যেন প্যারালাইজড, কোনো সাউন্ড বের হলো না, শুধু গোঙানির মতো শব্দ বের হলো। উনি দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইলেন। সেই ছায়াটা ওনার একদম কাছে চলে এলো। উনি তার শ্বাস প্রশ্বাসের দুর্গন্ধ পাচ্ছিলেন। বহুদিনের পুরাতন কবর খুলে যে ভ্যাপসার পচা গন্ধ বের হয়, ঠিক তেমন। সে তার হাত বাড়িয়ে হাড় খিকখিকে শরীর দিয়ে তাহের ভাইয়ের ডান পায়ে স্পর্শ করলো। তার স্পর্শ ছিল অনেক ঠান্ডা, মনে হলো বরফ। তাহের ভাই ওনার শরীরটার ভেতরে মনে হচ্ছিল বরফ ঢুকে গেছে। এই দুই বিপরীত অনুভূতি একসাথে ওনাকে গ্রাস করলো। অসহ্য যন্ত্রণা। ওনার মনে হলো ওনার মস্তিষ্কের ভেতরের রগগুলো ছিঁড়ে যাবে। উনি মাটিতে লুটিয়ে পড়লেন। ওনার চোখ উল্টে যাচ্ছিল। জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে উনি শুনলেন সেই জিনিসটি ওনার কানে ফিসফিস করে বলছে, তুই ভুল জায়গায় এসেছিস, বড় ভুল জায়গা। ওনার যখন জ্ঞান ফিরল তখন উনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বেডে। ওনার নাকের মধ্যে অক্সিজেনের নল, হাতে স্যালাইন চ্যানেল করা, চোখের সামনে সবকিছু ঝাপসা। উনি নড়তে চাইলেন কিন্তু পারলেন না। ওনার সম্পূর্ণ শরীরের ডান পাশটা একদম প্যারালাইজড। উনি কথা বলতে চাইলেন কিন্তু জিহ্বাটা যেন মুখের ভেতরে পাথরের মতো ভারী হয়ে আটকে আছে। ওনার বেডের পাশে হ্যারিস ভাই, উসমান এবং ওনার স্ত্রী নাজিয়া ভাবি দাঁড়িয়ে আছেন। সবার চোখ লাল, কান্না করতে করতে ফুলে গেছে। ডাক্তার এসে জানালেন তাহের ভাইয়ের ম্যাসিভ স্ট্রোক হয়েছে। ওনার ব্রেনের একটা নার্ভ ড্যামেজ হয়ে গেছে, যার ফলে শরীরের এক পাশ প্যারালাইজড। মেডিকেল সায়েন্সে এর কোনো ব্যাখ্যা নেই। এত কম বয়সে, যার আগের কোনো রোগ নেই, ব্লাড প্রেশার নেই, ডায়াবেটিস নেই, এমন সুস্থ সবল মানুষের এমন অবস্থা কেন হবে? ডাক্তাররা অনেক টেস্ট করালেন, সিটি স্ক্যানস, এমআরআই, সব রিপোর্ট নর্মাল ছিল। কিন্তু তাহের ভাই তো জানতেন ওনার সাথে কি হয়েছিল। উনি এখন বাড়িতে, কিন্তু উনি আর সেই প্রাণচঞ্চল তাহের ভাই নেই। উনি এখন একটা জিন্দা লাশ। ওনার দিন কাটে বিছানায় শুয়ে, ছাদের দিকে তাকিয়ে। ওনার সেই শখের দোকানটা এখন বন্ধ। গ্রামের লোকেরা ওই দোকানের পাশ দিয়ে যেতেও ভয় পায় এই ঘটনা জানার পরে। সবাই বলে ইটস এ হন্টেড প্লেস। অনেক রিক্সাওয়ালা নাকি গভীর রাতে দোকানের ভেতর থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। আবার কেউ কেউ বলে অমাবস্যার রাতে দোকানের ভেতর থেকে নাকি নীলচে আলো দেখতে পাওয়া যায়, কিন্তু কেউ সাহস করে দেখে না। ওনার আব্বা এই ঘটনার পর আরো বেশি ভেঙে পড়েন। সারাদিন জায়নামাজে বসে ছেলের জন্য দোয়া করেন। ওনার আম্মা চোখের পানি ফেলতে ফেলতে প্রায় অন্ধ হয়ে যাওয়ার জোগাড়। আর নাজিয়া ভাবি, সেই তেজস্বিনী নারী, এখন একদম শান্ত। তিনি এখন ছায়ার মতো স্বামীর সেবা যত্ন করেন, ওনাকে খাইয়ে দেন। ওনার চোখের দিকে তাকালে আর সেই রাগ দেখা যায় না, দেখা যায় গভীর শূন্যতা। এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 15 থেকে 20 বছর আগে। তাহের ভাই ওনার জবানবন্দিতে আমাকে বলেছেন, আমি মাঝে মাঝে ভাবি দোষ কি আমার ছিল? আমি তো শুধু একটু ভালো থাকতে চেয়েছিলাম। আমি তো শুধু আমার পরিবারের মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম। আমার সাথে কেন এমন হলো? গ্রামের হুজুরেরা বলেন আমার উপর নাকি শক্তিশালী কোনো ব্ল্যাক ম্যাজিক বা জিনের আথর ছিল। ওই জায়গাটা ছিল জিনেদের আস্তানা। ওই লোকটা নাকি আসলে মানুষ ছিল না, সে ছিল এক ভয়ঙ্কর শয়তান, এক অভিশপ্ত জিনিস। আমি না জেনে হয়তো তার জায়গায় দোকান দিয়ে ফেলেছি, তার চলাচলের পথে বাধা সৃষ্টি করেছিলাম। সেই মুরগির মাংস ফেরত আসাটা ছিল একটা ওয়ার্নিং। আমি যদি সেদিন বুঝতাম, যদি সেদিনই দোকানটা ছেড়ে দিতাম, তাহলে হয়তোবা আমার এই দশাটা হতো না। কিন্তু মানুষের লোভ আর জিদ মানুষকে অন্ধ করে দেয়। আমি অন্ধ হয়েছিলাম পরিবার চালানোর জন্য।
অনেক হুজুর দেখিয়েছি, সবাই আমাকে বলে এটা এমন একটা কালো জাদু যেটা আমার কোনো আত্মীয়ই করেছে, কিন্তু কে করেছে আজ পর্যন্ত জানতে পারিনি। আমি এখন আমার শেষ বয়সে আছি, এভাবেই হয়তো বা মৃত্যুবরণ করব। আপনাকে আমি এই ঘটনাটা বলছি কারণ আমি চাই যে মানুষ যেন ওয়ার্নিংগুলি ভালো মতো দেখে, কেউ যেন আমার মতো ভুল না করে। যারা এই ঘটনাটা শুনছেন ওনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যদি কোনো অস্বাভাবিক কোনো কিছু দেখেন এভাবে যে এই জিনিসগুলি আপনাকে সংকেত দিতে চায়, দয়া করে স্পেশালিস্ট কারোর সাথে কথা বলে নেবেন। কাউকে বলবেন না, এমন ভুলটা করবেন না। অবশ্যই কারোর সাথে শেয়ার করবেন। আমাদের চারপাশে এমন অনেক শক্তি ঘুরে বেড়ায় যাদের সাথে টক্কর দিতে যাওয়া মানে নিজের ধ্বংস ডেকে আনা। তাহের ভাই এখন আর কারোর সাথে দেখা করতে পারেন না, কথাও বলতে পারেন না। ওনার বাম হাতের আঙুলগুলো একটু একটু কাজ করে, তাই অনেক কষ্টে উনি আমাকে ঘটনাটা লিখে পাঠাতে চাইলেও উনি আমাকে লিখে পাঠাতে পারেননি। উনি আমাকে বলেছেন যে উনি জানেন না কতদিন উনি বাঁচবেন। ডাক্তাররাও আশা ছেড়ে দিয়েছেন। তারা বলেছেন এখন উপরওয়ালার মিরাকল ছাড়া ওনাকে বাঁচানো সম্ভব না। উনি এখন মৃত্যুর জন্য লড়াই করছেন, কিন্তু মৃত্যুর পরে উনি মুক্তি পাবে কিনা সেই সন্দেহটাও রয়ে গেল। নাকি সেই শয়তানি শক্তিটা কবরেও তার পেছু নিবে, সেই ঠান্ডার স্পর্শটা উনি এখন অনুভব করতে পারেন। প্রতি রাতে উনি দেখতে পারেন তার রুমের পাশে কেউ একজন দাঁড়িয়ে বারবার তাকে বলছে যে তুই আমানতের খেয়ানত করলি, তোর সময় শেষ, জলদি শেষ। কিন্তু এই ছায়াটা উনি বাদে আর কেউ দেখেন না। এই ছিল তাহের ভাইয়ের ঘটনা। আমি জানি না আপনাদের কাছে ঘটনাটা কতটুকু ভালো লেগেছে, তবে এটা অনেক আলাদা একটা স্টোরি। আমার কাছে ভালো লাগায় আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে বা একটু হলেও আনন্দ দিয়ে থাকতে পারে এই ঘটনা, আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ থাকব। আর যদি ভালো না লাগে আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমি মোহাম্মদ সাবিত আলম আজ বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভূত.com-এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।